তো আমাদের সিটি টপিক ছিল হচ্ছে ডিবি স্ক্যানের শুধুমাত্র থিওরির স্টেপ গুলা, হায়ারার্কিক্যাল অ্যালগরিদমের শুধুমাত্র স্টেপ এবং ম্যাথ দুইটাই। এরপর হচ্ছে সাব ভ্যালু ক্যালকুলেশন, এটা হচ্ছে স্টেপ এবং ম্যাথ। এরপরে হচ্ছে আরেকটা টপিক, সেই টপিকটার নাম হচ্ছে হায়ারার্কিক্যাল ডিপ মডেল। কুইরিটা। লাস্টে আরেকটা টপিক আছে, এই যে এই টপিকটা, এই টপিকের নাম হচ্ছে কই গেল, এটা গেল সাপ। এরপরে নিচে হ্যাঁ এই টপিকটা, এটা হচ্ছে কিউ লার্নিং এর হচ্ছে স্টেপ এবং ম্যাথ, আর ডিপ কিউ লার্নিং এর শুধু স্টেপ। যে নিচে আছে ডিপ কিউ লার্নিং এর শুধু স্টেপ, ডিপ কিউ লার্নিং এর শুধু স্টেপ। হুম। তো আমি শুরু থেকে শুরু করি, লাস্টের দিকে কিউ লার্নিং এ চলে আসবো। তাহলে কি ম্যাথ আমাদের তিনটা নাকি? এখন কোনো একটা ম্যাথ হয়তো না দিয়ে হয়তো স্টেপ লিখতে বলতে পারে কোনোটার। আমি দেখাই কি কি টপিক আসলে, ওটা তো ক্লাসরুমে দিয়ে রাখছে আমাদের কি কি টপিক, আমি যেটা মুখে যা বললাম সেই জিনিসটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ শুরু করো। আমরা শুরু করি হচ্ছে ডিবি স্ক্যান থেকে। তো ডিবি স্ক্যান যেই ক্লাস্টারিংটা, এইটা হচ্ছে আমাদের ডাটা মাইনিং এ ছিল। যারা যারা ডাটা মাইনিং ক্লাসে একটু মনে করতে পারো বা রিমাইন্ড করতে পারো তাহলে হয়তো বুঝবা। এই ডিবি স্ক্যান অ্যালগোরিদমটা আমাদের সেখানে ছিল। তো ম্যাম বলতেছিল যে ডিবি স্ক্যান অ্যালগোরিদম শুধু স্টেপ গুলো জেনে রাখবেন। তো এখানে আমি দেখো স্টেপ গুলো সুন্দর করে সাজায় লিখছি, যেমন দুইটা প্যারামিটার ইপসাইলন ধরতে হয় একটা, তারপরে একটা হচ্ছে মিনিমাম পয়েন্ট ধরতে হয়, এগুলো কোশ্চেনে দেওয়া থাকে। এরপরে আমি লিখছি যে আইডেন্টিফাই অল পয়েন্টস, ওই যে বর্ডার, নয়েজ আর কোর, এটা আইডেন্টিফাই করতে হয়। কোর কেমনে করতে হয় আইডেন্টিফাই, বর্ডার কেমনে আইডেন্টিফাই করতে হয়, তারপরে হচ্ছে নয়েজ কেমনে আইডেন্টিফাই করতে হয়। এই কথাগুলো আমি হচ্ছে সুন্দর মতো মানে কথাই লিখছি জিনিসগুলা। এখন এই জিনিসগুলো যে মুখে মুখে লিখলাম, স্টেপ গুলো যে এই মুখে মুখে লেখা মানে বললাম মানে যে এটা পড়ে তুমি মনে রাখতে পারবে, মুখস্থ করতে পারবে, এটা অনেক কঠিন ব্যাপার। তুমি যদি এই অ্যালগোরিদমটা জানো তাহলে কিন্তু তোমার ওটা আর মনে রাখতে হবে না, তুমি কিন্তু এমনি কিন্তু তোমার মাথায় চলে আসবে যে এটা স্টেপ গুলো কেমনে কেমনে হয়েছে, তুমি লিখতে পারবা। আর যদি অ্যালগোরিদমটা না বোঝো তাহলে তোমার এই যে স্টেপ গুলো প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে। এই যে তাহলে কোনটা সহজ, এটা মুখস্থ করাটা সহজ না না, অ্যালগোরিদমটা ম্যাথ বোঝা? দেখে করা সহজ। তাহলে ম্যাথ দেখে করা সহজ। তাহলে আমি সেই জন্য স্টেপ তোমরা এখান থেকে পড়ে নিলা, মনে করো ধরলাম যে তোমরা পড়ে নিছো, এখন অ্যালগোরিদমে যাচ্ছি, ঠিক আছে? হুম। এখন এইটাই হচ্ছে ডিবিএসকেন অ্যালগোরিদম। যদিও আমাদের ডিবিএসকেন অ্যালগোরিদম আসবে না, বলছে জাস্ট স্টেপ দেখতে হবে। হ্যাঁ, কারণ এই যে মনে ইউক্লিডিয়ান রাখার ধারাগুলো জন্য বের করতে সময় যায় অনেক। সময় যায় অনেক, তো স্টেপ বের করার জন্য আমি অ্যালগোরিদমটা বুঝাই দিচ্ছি, তাহলে তোমরা স্টেপ আর মুখস্থ করতে হবে না, এমনি বুঝতে লিখতে পারবা স্টেপ গুলো কি হয়। তো বলা হচ্ছিল যে ইনিশিয়ালাইজড করতে হয় দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইপসাইলন, মানে এটাকে থ্রেশহোল্ডও বলা যাইতে পারে, আর একটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট যেমন এখানে 4 দেয়া আছে। তো এই দুটার কাজ কি আমরা নিচে দেখতে পাবো, এই দুটার কাজ কি। অ্যালগোরিদমে হচ্ছে এই টেবিলটা দেওয়া থাকবে, ঠিক আছে? আর ইপসাইলন আর মিড পয়েন্টের মান দেওয়া থাকবে যদি না আমাদের দিলে, না দেয়া থাকলে। অ্যালগোরিদম দেয়। না, এটা তো দেওয়া থাকবে না, দিলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, মেজারমেন্টটা করবা কিসের সাথে? মানে না দেয়া থাকলে দেখা যাচ্ছে ধরে নিতে হবে, এরকম কিছু। আমি যতদূর জানি প্রত্যেকটা অ্যালগোরিদমে ইপসিলনের মান দিয়ে দেয়, মানে থ্রেশহোল্ডের মান দিয়ে দেয় তোমাকে। আর মিড পয়েন্ট 4 তো লাগবেই, মিড পয়েন্ট যদি 4 না দেয় তাহলে এখানে কোনটা করে পড়ছে তুমি তো বুঝবাই না। হুম হুম হুম। সো এটা দিবি। কন্টিনিউ করো। এখন এই যে এত বড় একটা জ্ঞানজামলা জিনিস, এটা তো দেখেই ভয় লাগার কথা। তো এই জিনিসটাকে সহজভাবে আমি বলি, এখানে কিছুই না, তোমরা সুন্দর মতো এখানে ডাটা পয়েন্ট যতগুলো আছে, যেমন 1 থেকে 12 পর্যন্ত আছে, 12টা লিখলা। হুম এই যে 12 পর্যন্ত আছে, এখানে P1 থেকে P12 পর্যন্ত লিখলাম, যতটা থাকবে ততটা। যদি 8টা ডাটা পয়েন্ট থাকে তাহলে 8টা, যদি 5টা থাকে 5টা। ঠিক একই ভাবে তুমি এই পাশেও লিখলা 12টা ডাটা পয়েন্ট, দুই পাশে 12টা করে লিখলা। হুম এখন ডিস্টেন্স মেজারমেন্ট করি আমরা কেমনে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স কেমনে মেজারমেন্ট করি? ওই যে x1 মাইনাস এক্স এক্স টু হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, পুরোটার উপর রুট ওভার স্কোয়ার, মনে আছে কিনা? হুম হুম। তো আমরা ওই ফর্মুলাটা ইউজ করে ডিস্টেন্সটা ক্যালকুলেট করবো। এখন কথা হলো তুমি ওই ফর্মুলা বসায় মান বসায় কত কত
কতক্ষণে করবা, এই জন্য এই জিনিসটা আমরা ক্যালকুলেটার করতে পারি। তো আশা করি যে ক্যালকুলেটার এটা সবাই করে ফেলবা। 10 মিনিটে হবে। আমরা যখন করলাম তো P1 এর আচ্ছা, সাথে এই নিচের যে ত্রিভুজ মানে 0 0 নিচের গুলা বের করলে রিভার্স হয়ে উপরের দিকে যাবে। উপরে গুলা না লিখলেও, তুমি যদি বোঝো অ্যালগরিদমটা, উপরে গুলা না লিখলেও তোমার হুম চলবে। হুম কিন্তু এটা তো লেখা ইজি, দেখাইছি, দেখে কোন সময় রিভার্স ধরতে করো। পারছে। যেমন এটা আমরা এখানে বসাই দেই, তারপরে এই লাইনটা আমরা আবার এখানে বসাই দেই। ফোয়েব তুমি যে কথা বললে ধরতে পারছো, তারপরে এই লাইনটা আবার আমরা এখানে বসাই দেই। এটা এইভাবে ইজি লেখা যায়, মানে এই পাশটা করতে পারলে, ডায়াগোনালের নিচের গুলো করতে পারলে, এটাই আমরা যদি এই পাশে বসাই দিই তাহলে উপরটা হয়ে যায়। তা আমরা এই যে এই ডায়াগোনালের নিচের অংশটা করব, এই নিচের অংশটা করব। তো কেমনে করলাম, আমি বলতেছিলাম যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স মেজারমেন্ট করে এটা লিখতে হয়। যেমন P1 থেকে P2 ইউক্লিডিয়ান ডিস্টেন্স হচ্ছে 1.12, এটা আমরা বের করলাম। ঠিক একইভাবে P1 থেকে P3 ডিস্টেন্স হচ্ছে 2.12, এটাও বের করলাম। এইভাবে 12 পর্যন্ত বের করলাম। বুঝতে পারছো কি কথাটা আমার? হুম হুম এরপরে P2 এর সাথে P2 করলাম, মানে যেটা সেম ডাটা পয়েন্টে তো সবসময় জিরো আসবে। যেমন এই যে P2 জিরো, P3, এই যে P3 জিরো, এই যে P4, এই যে P4 জিরো। তো দেখার এত কিছুর দরকার নেই, তুমি ডাইরেক্ট ডায়াগোনালি সব জিরো বসাই দিলে 12টা। এখন তুমি এই সাইডটা পুরোটাই ক্যালকুলেট করলা ইউক্লিডিয়ান ডিস্টেন্স এর সূত্র দিয়ে, ঠিক আছে? এখন আমি যদি একটা বলি যে এটা কিভাবে করলাম, এই যে P12 সাথে আমি এই P12 কেমনে করলাম, এটা অটোমেটিক জিরো হইলো। এটা তো আমাদের বের করতে হবে না, যেহেতু সেম ডাটা পয়েন্ট, ডাইরেক্ট জিরো। কিন্তু এই যে 1.12টা এটা কেমনে হয়েছে, এটা কিন্তু P11 সাথে P12 ডিস্টেন্স মেজারমেন্ট হয়ে 1.12 হয়েছে। তো এতদূর পর্যন্ত ক্লিয়ার সবাই? এই হুম মানটা কেমনে হয়েছে, এই মানটা হয়েছে P10 এর সাথে P12 ডিস্টেন্স। বাকিটা দেখি সব মিউট। এই মানটা কেমনে হয়েছে P9 এর সাথে P12 ডিস্টেন্স। সামনে আগাও, ওইটা নিয়ে পড়ে থাকো না। না, আমাকে রেসপন্স দিতে হবে, আমি বলছি ক্লিয়ার কিনা। তো এই ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার বন্ধু, তুমি সামনের দিকে যাও। এখন হচ্ছে আমাদের এর পরের স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইসার্লিং ভ্যালু বা থ্রেশহোল্ডের যে ভ্যালুটা দেওয়া থাকবে, সেই ভ্যালুটার সাথে কম্পেয়ার করে আমাদেরকে ডাটা পয়েন্ট গুলো লিখতে হবে। তো কেমনে লিখলাম সেটা আমি দেখাই। এখন P2 এর ক্ষেত্রে আমি এখন দেখবো এক্সেলেন 1.9 এর ছোট কোন কোন মান আছে। তো তুমি সুন্দর মতো P1 এর ঘরের দিকে তাকাইলা, তুমি দেখতে পাইলা যে 1.9, মানে এই যে এটা 1.9 এর ছোট, হুম তার মানে P2 আছে, P2 লিখছি। তারপরে দেখো আর কোনটা, এই যে এই মানটা দেখো 1.9 এর ছোট, তার মানে কি P10, এই জন্য P10 লিখছি। তো জিনিসটাকে বুঝলা? হুম মানে ঠিক যেটা, একইভাবে মানে যদি আগে তুমি, P1 থেকে P12 পর্যন্ত লিখবো, লিখে প্রত্যেকটা ঘরে এপসাইলনের মানে যে ছোট যেগুলো আছে ওই পয়েন্ট গুলো লিখবো পাশে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এখন P7 এর ক্ষেত্রে যদি দেখি, দেখো ইপসাইলন 1.9, এই যে P7 এর ক্ষেত্রে যদি আমরা তাকাই, এই যে P7, তাহলে 1.9 এর নিচে আমরা কোনটা কোনটা পাই, দেখো P4 পাই, P4 সেই P5 P6 ও লিখছি, লাস্টে P8 পাই। এই যে P8 এর মান হচ্ছে 1.80, মানে 1.9 এর ছোট। তো এইভাবে আমি আশা করি যে সবাই 12টা ডাটা পয়েন্ট আমরা সুন্দর করে লিখলাম, ঠিক আছে? হুম তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কোর নয়েজ আর হচ্ছে বর্ডার আইডেন্টিফাই করব। কিভাবে কোর নয়েজ আর বর্ডার আইডেন্টিফাই করে, পয়েন্ট 12টা সুন্দর মতো এইভাবে এই পাশে লিখলাম। এখন নয়েজ কারে বলে, নয়েজ তারেই বলে কারণ, মানে এখানে যদি মিড পয়েন্ট 4, মানে যেহেতু 4 দেয়া আছে, মিড পয়েন্টের মানটা দেয়া আছে 4, হুম 4-এর নিচে বা 4-এর কম যেই ডাটা পয়েন্ট গুলো থাকবে সেগুলোই হচ্ছে নয়েজ। তো কিভাবে আমরা P1 কে নয়েজ লিখলাম, একটু উপরে যাও, দেখো P1 এর ক্ষেত্রে 4-এর কম আছে, এই যে একটা এবং দুইটা, হুম 4টা নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নয়েজের মধ্যে পড়লো।
ডানের অংশ পরে, এই অংশটা পরে বলতেছি, ঠিক আছে? এখন এরপরেরটা যদি আমি বলি যে P2 কি হবে, তোমরা এই চার্ট দেখে বলো, এটা কি নয়েজ হবে নাকি কোর হবে? এটাও দেখো এটা তো ডাটা হচ্ছে নয়েজ হওয়ার কথা, কারণ 4-এর চেয়ে কম তো। 4-এর চেয়ে কম, মিড পয়েন্ট আমাদের 4 দেওয়া আছে, সো এটাও আমরা নয়েজ লিখছি। কই এটা গেল? তো ক্লাস্টার। দাঁড়াও একটু দাঁড়াও, 1 2 3 4, এখানে তো 4টা আছে, এটা তো নয়, এই ক্লাস্টারই হবে, কোরই তো হবে, এই যে 4টা। যে পয়েন্টের জন্য লিখছি সেটা সহ। হ্যাঁ অবশ্যই সেটা সহ, এই যে এটা তো পুরোটাই আছে এটার মধ্যে, এরা সবাই মিলে ক্লাস্টার, P2 P1 P3 P4, এই 4টা মিলে একটা ক্লাস্টার হইলো। আচ্ছা, সেই অনুযায়ী আমরা যেহেতু দেখতেছি 4-এর সমান অথবা 4-এর বড়, এই কন্ডিশন স্যাটিসফাই করলো, সো আমরা এটাকে কোর লিখলাম। কোর মানে কিন্তু ক্লাস্টার। তো এইভাবে আমরা সবগুলোই করলাম। এখন আমি একটা বলি, আচ্ছা এই P9 এটা আমাদের কি হবে? নয়েজ হবে, নয়েজ হবে 4-এর নাকি চেয়ে কম। কোর? হ্যাঁ এখানে 4-এর চেয়ে কম, সেই জন্য আমরা নয়েজ হবে এটা। তো P9 এর ঘরটার দিকে একটু তাকাই, এখানে সুন্দর মতো দেখো নয়েজ লেখা আছে। এখন শুধু যে নয়েজ আর কোর তুমি আইডেন্টিফাই করবে তা না, বর্ডারও কিন্তু থাকবে আমাদের। ডিবি স্ক্যান ক্লাস্টারিং এর ক্ষেত্রে নয়েজ, বর্ডার এবং কোর, এই তিনটা আইডেন্টিফাই করতে হয়। এখন আমি এটা থেকে কিভাবে এটা বর্ডার লিখলাম, এইভাবেই বর্ডার লিখলাম। দেখো এখানে বলা আছে নয়েজ P1 কোরের মধ্যে আছে, এই যে মধ্যে কথাটা এখানে উঠে নাই, তুমি ঠিক বাম আছে? পাশে হচ্ছে 3 ডটটাতে চাপ দাও, MLCD2 দেখাচ্ছে না, তাহলে হচ্ছে সাইডের গুলো সহ দেখাবে। এই এটাতে থ্রি বাম ডট সাইডে, বাম দিকে, বাম দিকে। হ্যাঁ, চাপ দাও। আছে, এটা এই যে, আসতেছে। হুম, হ্যাঁ আসছে, কই আসছে P1টা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখন বলতেছিলাম যে নয়েজের যে ভ্যালু গুলা কোরের মধ্যে পড়ে, এখানে বলো দেখো নয়েজ P1টা কোরের মধ্যে আছে, সেই জন্য এটাকে বর্ডার করছে। মানেটা কি? বলতেছিলাম P1 নয়েজ, এখন নয়েজ P1 যে নয়েজ, এটার মধ্যে কি কি আছে? P2 আছে, P10 আছে, P1 আছে। হুম, এখন তুমি দেখো এই যে P2, এটা যদি কোরের মধ্যে পড়ে, কোরের ভিতরেও যদি P2 থাকে, তাহলেই আমরা বলতে পারি যে এটা বর্ডার। কোর মানে তো ওইগুলা না যেগুলো 4টা বা 4টার বেশি পয়েন্ট যেগুলো আছে, 4টা বা ওইগুলোর 4টার ভিতরে। বেশি, ওগুলো একটু হ্যাঁ মার্ক করে রাখো, বুঝতে সহজ হবে এই জায়গায়। ওই যে কোর, 2 নাম্বারটা P2, কোর, আর 11 P11। এই যে কোর, হুম, এবার এই এবার তিনটা হচ্ছে এক্সপ্লেন করো। আমাদের কোর। তা আমরা দেখতে পাচ্ছি যে P1, এই যে P1, এই যে P1, এই P1টা দেখো এই কোরের ভিতরে আছে, মানে এই কোরটার মধ্যে আছে, এই জন্য এই ব্যাটারে আমরা বর্ডার বলতে পারি। এখন শুধু এটার মধ্যে যে তুমি দেখবা তা না, তুমি কিন্তু এখানেও খুঁজতে পারো, তুমি এখানেও খুঁজতে পারো, যে কোনোটার মধ্যে পড়লেই মানে পরে তুমি কি খুঁজবো, P1 কে খুঁজবো নাকি P2 P10 এই দুইটাকে একসাথে P1 খুঁজবো? কে খুঁজবা, P1 কে খুঁজবা, P1 কে খুঁজবা, কারণ P1 এর মধ্যে তো অটোমেটিক P2 আছে, তোমার তো P2 দেখার দরকার নাই। আচ্ছা, P1 এর মধ্যে তো P2 আছেই, তুমি কেন P2 দেখবা? এই দেখো P1 এর মধ্যে P2 থাকেই, হুম, এই জন্য P1 দেখবা তুমি শুধু। আচ্ছা, এই দেখো P2 এর মধ্যে দেখো যে P1 আবার আছে, তো ঘুরে উল্টে একই কথা হলো না? মানে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, তুমি বলতেছো P2 কেন দেখতেছি না, দেখো এই যে P2 এর মধ্যে P1 আছে, তো ঘুরে উল্টে তো একই কথা, এই জন্য P1টা দেখলেই চলবে। এই আমার মনে হয় এটা সময় নষ্ট করে লাভ নাই, খালি স্টেপ গুলো পড়ো আর সামনে ম্যাথ গুলো আনো, এটা তো তো আসবেই। এইভাবে আমরা আইডেন্টিফাই করলাম, করে আমরা এটা বর্ডার লিখলাম, বর্ডার লিখে আমরা এইভাবে এই সিস্টেমে এটা করলাম। এখানে নয়েজের ক্ষেত্রে এটা P9টা নয়েজ কেন হলো, কারণ এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এরকম P9 শুধুমাত্র একটা ডাটা পয়েন্ট P12, এটা কোনো কোরের মধ্যে নাই, এখানে সুন্দর মানে মতো P9টা কোনো কোরের ভিতরে নাই। কোনো কোরের মধ্যে নেই, সেই জন্য এটা নয়েজি থেকে গেল আচ্ছা, আর পরীক্ষা। বাকিগুলা হচ্ছে হ্যাঁ ক্লাস্টার ক্লাস্টার থেকে গেলো, নয়েজ গুলো হ্যাঁ। বুঝতে পারছি। তো এই বর্ডারের বিষয়টা বললা না? হ্যাঁ, তার আগে একটা কথা বলি, আজাদ যেহেতু বললো যে এটা বুঝে লাভ নাই, আমি যদি এখন বলি যদি পরীক্ষার সাজেশনে আমাদের ম্যাথ থাকে ডিভিএস কোণে, তখন কি করবি? তখন তো এটা তো শেখাই লাগবে। না, এটা এটা বলে দিছে, তার সব সেকশনে ওই স্টেপ গুলো করতে হচ্ছে, আসবে না এটা।
তো এটা তো শেষই করে দিছে, জাস্ট আর 1 মিনিট হলে এটা এখন শেষ। এটা বুঝলে তুই ওই স্টেপ লিখতে পারবি, যার কারণে এটা বোঝানো হচ্ছে। তো সুলেমান সঞ্জিত কিছু একটা বলতেছিলা বর্ডারের। হ্যাঁ, বর্ডারের বিষয়টা বলো, বর্ডারের বিষয়টা। হ্যাঁ, মানে যদি তুমি কোরের মধ্যে নয়েজের ভ্যালুটা খুঁজে পাও তাহলে বর্ডার লিখবা, যেমন এই যে এখানে জাস্ট এখন আমরা এটাই। এখন আমরা P1 পয়েন্টের জন্য বের করছি। এখন P1টা দেখতে হবে আমার যেসব কোর, মানে 4টার বেশি পয়েন্ট আছে যেগুলো, ওগুলোর ভিতরে P1টা এক্সিস্ট করে কিনা। P1টা এক্সিস্ট করে কিনা, তাহলে বর্ডার লিখতে পারবা। দেখো P1 তো শুধুমাত্র P3 P2 এর মধ্যেই আছে, তাই না? হ্যাঁ, এটা যে আর কোর, তো কোথাও নাই। এটাই তো কোর। একটার মধ্যে থাকলেই হবে, আমি তো বললাম যে এটাও দেখতে পারো, এখানেও তাকাইতে পারো, এখানেও তাকাইতে পারো, যে কোনো এক জায়গায় থাকলেই লিখতে পারবা, বর্ডার লিখতে পারবা। ওকে। এই অনুযায়ী এটা লিখছি। এখন এই ইয়াটা কেমনে লিখলাম, আর আগে ক্লাস্টারই লিখে দিব, এই তো। হ্যাঁ, আর এটা কেমনে করলাম, এটা তোমরা খুব ইজি, মানে এই মানগুলো বসাবো টেবিল থেকে, তাহলে এটা ইজি করতে পারবা। P1 এর ক্ষেত্রে 4.5 থেকে 8 পর্যন্ত যাবা। এই যে দেখো, P1 এর ক্ষেত্রে 4.5 থেকে 8 পর্যন্ত গেছি P1। সো এইভাবে এটা করলাম, করার পরে 3টা ক্লাস্টার হলো না, 3টা করে আসে না আমাদের, এই যে ক্লাস্টার 1, এই যে ক্লাস্টার 3টা না, হুম। এই 3টা ক্লাস্টার সুন্দর মতো হুম। কোন 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 পয়েন্ট এগুলোর মধ্যে আছে সেটা কিন্তু তোমাকে মেজার করে দিতে হবে। মার্ক করে কিভাবে দিতে হবে। করলাম, কিভাবে মার্ক করলাম, দেখো এই যে কোরের মধ্যে এই যে গ্লাস, তো তুমি যখন ওই গোলটা দিবা তখন ওই সবগুলাকে একসাথে মিলায় গোলটা দিবা। তো এটাই হলো ক্লাস্টারের কাহিনী। তো 3টা ক্লাস্টার তৈরি হয়ে গেল। আর এখানে একটা নয়েজ হিসেবে থাকবে এই যে P9 নয়েজ, কারণ কি এটা বাস্তবে নয়েজই ছিল। তো এটা করলাম, তো এটা খুব ইজি জিনিস। তো এটাই ছিল আমাদের ডিবি স্ক্যান ক্লাস্টারিং। তো আচ্ছা, নেক্সট চলো। নেক্সট টপিক হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো এটা ম্যাম বলতেছিল যে আমাদের সিটির জন্য একটু স্টেপ প্লাস ম্যাথ দুটাই লাগবে। তো আমি সুন্দর মতো এখানে স্টেপ গুলো সুন্দর করে লিখে দিছি। তো যদি বলো ওভারভিউ দিতে তাহলে দিব, না হলে আমি এগুলো তোমরা পড়ে নেবো, আমি অ্যালগরিদমে যাবো। স্টেপ আমার কি বলবো, স্টেপ তো খালি পড়লেই ওরা বুঝতে পারবে। না, অ্যালগরিদমটা শিখলে স্টেপ তুমি লিখতে পারবা, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা 1 মিনিট একটা ওভারভিউ দেই। এটা হচ্ছে তোমার হায়ারার্কিক্যাল যে অ্যালগরিদমটা, এটা হচ্ছে আহ, তোমার ওই মানে গ্রুপ করে করে তোমার অ্যালগরিদমটাকে শেষ করে। তো এটা হচ্ছে দুইটা টাইপ, একটা অ্যাগ্লোমেরেটিভ আর একটা হচ্ছে ডিভিসিভ। তো আমাদের সিলেবাসে বা ম্যাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাগ্লোমেরেটিভ। তো এটাই আসবে বা এটাই দিলে এটাই দিবে। তো এটা হচ্ছে বটম আপ প্রসেস বা বটম আপ টেকনিক। মানে কি, মানে নিচ থেকে উপরে যাই। তো দেখো যেমন 1, 5, 8, 10, 19, 20 ভ্যালু দেওয়া আছে না। হুম। তা আমি বলতেছিলাম গ্রুপ করে করে যাই, তার মানে এই যে এই জিনিসগুলো যদি বোঝো তাহলে তো স্টেপ লিখতে পারবা। তো বলতেছিলাম গ্রুপ করে করে যাই, তা আমরা দেখবো যে সর্বনিম্ন মানে ভ্যালু বা কাছাকাছি কারা কারা আছে। দেখো 19 আর 20 সব থেকে কাছাকাছি। 8 আর 10-এর মধ্যে ফারাক কত, 2। আর 19 আর 20-এর মধ্যে ফারাক কত, 1। এরা বেশি কাছাকাছি না। হুম। এই জন্য শুরুতে প্রথম স্টেপে হলো এরা, প্রথম স্টেপে এরা দুইজন গ্রুপ হবে, ঠিক আছে। হুম। তারপর সেকেন্ড স্টেপে দেখো আমি 8 আর 10-কে গ্রুপ করছি, কেন? কারণ এদের মধ্যে ডিফারেন্স কম। দেখো 5-এর সাথে 8-এর ডিফারেন্স কিন্তু 3, 1-এর সাথে 5-এর ডিফারেন্স কিন্তু 4, এই জন্য এগুলো পরে। কথাটা কি বুঝতে পারছো? উম, আসলে আমরা গ্রুপটা করছি ডিস্টেন্সের ভিত্তিতে, তাই না? এক জায়গায় ডাটা ডিস্টেন্স পয়েন্ট আছে। গুলো ডাটা পয়েন্ট গুলো একটার সাথে আরেকটা কতটা কাছাকাছি আছে এটাকে মেজারমেন্ট করে গ্রুপ করা হয়। আচ্ছা, প্রথম যখন আমরা গ্রুপিংটা করব, ওটা কত ধরে করব, মানে ডিস্টেন্স কত হলে গ্রুপ করব? আমাদের ডিস্টেন্সের ইয়া তো দেয়া থাকবে, এখানে টেবিলটা দেয়া থাকবে, এই যে টেবিলটা এটা তো দেয়া আছে। সিয়াম দেখো তো, অরূপ তোমাকে দেখতেছো, অ্যাকসেপ্ট করো তো, অরূপ তোমাকে ঢুকছে কিনা দেখো তো। শোয়েব শোয়েব ঢুকছিল তো, আমি অ্যালাউ তো করছি। লিঙ্ক আমি দিইনি তো, শোয়েব দিস। এই যে জয়েন হয়ে আছে তো। জয়েন আছে, ওরূপ আসো, কই কথা তো কয় না। আসি আসি বলো। না ওই যে রাজু বলতেছিল একসাথে জয়েন করতে পারবো। তো তো আমি তারপরে যাই নাকি, শুরু হুম। করি। হুম। তো প্রথমে এটা নিলাম কারণ ডাটা পয়েন্ট গুলো সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে 19-20-এর মধ্যে, এই জন্য ফার্স্ট ইটারেশনে আমরা এটা নিছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 19 আর 20-কে যখন আমরা একসাথে করলাম তখন একটা গ্রুপ হইলো। এরপরে আমরা সেকেন্ডে নিছি হচ্ছে 8-10-কে, কেন 8-10-কে নিছি, তারপরে দেখতেছি নিয়ারেস্ট ডাটা পয়েন্ট 8-10 আছে, এই জন্য সেকেন্ডে এটা নিলাম। তারপরে আমরা কোনটাকে নিলাম, 5-এর সাথে আবার
এই জোড়াটাকে নিছি কেন? কারণ এইটা হচ্ছে এই দুটার সাথে নিয়ারেস্ট আছে। তারপরে আমরা আবার কি করলাম, একের সাথে আবার এই টোটালটাকে নিলাম, যেহেতু বলতেছিলাম গ্রুপ করতে হবে, এই জন্য আবার একের সাথে আবার এই টোটালটা নিলাম। আচ্ছা, থার্ড টাইমে তুমি যেটা করছো এটা 5-এর সাথে কি 8-এর ডিস্টেন্স মেজার করো নাকি 5-এর সাথে 10-এর পাঁচের মেজার? সাথে এই গ্রুপটার এইটা গ্রুপ এই একটা। গ্রুপটার ডিস্টেন্স কত, মানে পজিশন কি? পজিশন কি মানে? এটা তো একটা থিওরি, জাস্ট থিওরি বলতেছি, যখন ম্যাথ দেখবা তখন তো বুঝবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে গ্রুপ করে করে আমরা যাই আর কি। আলটিমেটলি জিনিসটা হচ্ছে বটম থেকে আমরা একদম আপে যাই, হুম বুঝছো? হুম ডাউন থেকে আপ যাই। তো আলটিমেটলি লাস্টে আবার একের সাথে আমরা কি করলাম, পুরোটাই অ্যাড করে দিলাম। এই যে পুরোটাই অ্যাড হইলো, হুম যেহেতু এটার সাথে এটা কানেক্ট, তাহলে আলটিমেটলি তো এটা এখানে থাকবেই। তো একের সাথে আবার পুরোটাই কানেক্ট। সো লাস্টে গিয়ে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি, 1 5 8 10 19 20। হুম তো এটা হচ্ছে অ্যাগ্লোমেরেটিভের যে থিওরি কনসেপ্ট, সেই থিওরি কনসেপ্ট। এখন তুমি ডিভিসিভ এর থিওরি কনসেপ্ট, এটা যদিও লাগবে না, তারপরে 1 মিনিটে বলে দিই। এটা হচ্ছে তোমার আহ কি বলে, টপ থেকে বটমে আসে। তোমার এই মানটা, এই টেবিলটা বা এই ডাটা পয়েন্ট গুলো দিয়ে আছে, তুমি এখান থেকে গ্রুপ করলা, দেখো 1 5 8 10, এই পাশে দিলা 19 20, কারণ এরা দুইজন কাছাকাছি নিয়ারেস্ট, এদেরকে এক পাশে দিলা। দেওয়ার পরে তুমি আবার এদেরকে ভাঙাইলা, যে প্রসেসটা আমরা উপরে করলাম না, এটা কি হুম ছিল? এটা এটা কি ঠিক ছিল? রিভার্স। হ্যাঁ, রিভার্স, বটম টু টপ ছিল, ওটা টপ টু বটম। তো এবার আমরা এটা এই পাশে রাখলাম, আবার এখানে 19 আর 20 আলাদা আলাদা করলাম, করার পরে আবার এখানে তুমি 5 আলাদা করলা, দেন আবার 8 10 এটা আরেক দিকে থাকলো। দেন এখানে 19 20টাকে আবার একটা লিখতে পারতো 19। ও না, এটা তো লিখেই ফেলছি, এটা তো আর যাওয়ার বুদ্ধি নাই, এই তো এখান থেকে শেষ। দেন তুমি লাস্টে আলটিমেটলি কি লিখবা, 1 5 8 10 19 20 লিখে দিলাম, বাস। এটাই অ্যান্সার। এটা হচ্ছে হুম ডিভিসিভ এর থিওরি। আচ্ছা, নাকি শর্ট করে নিতে হবে নাকি যেমন আছে তেমন? এটা আসলে যেমন আছে তেমনই, জাস্ট থিওরি হিসেবে এটা বুঝে রাখলা। তোমার তো এটা হুম থিওরিতে এভাবে দিবে না, আসলে তোমাকে দিবে ডাটা পয়েন্ট দিয়ে হুম এক নেগেটিভ অ্যাপ্লাই করতে বলবে, যেমন এই যে এরকম কোশ্চেন থাকবে তোমার। আচ্ছা, হ্যাঁ এটাই দেখতে হবে। তো এটা হচ্ছে, প্রথমে এই কথাগুলো একটু জেনে রাখো, যে এটা হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্ট করতে হয়, ইউক্লিডিয়ান ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে এটাকে ডিস্টেন্স মেজারমেন্ট করতে হয়। তারপর হচ্ছে তোমাকে সবচেয়ে ক্লোজ ক্লাস্টার যেটা, সেটাকে আইডেন্টিফাই করতে হয়। ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে কমপ্লিট। ঠিক আছে? হুম সিঙ্গেল কি আর কমপ্লিট কি, এটা আমি নিচে দেখতে পাবা, তখন যখন আসবে তখন আমি বলে দেবো জিনিসটা। দেন তোমাকে মার্জ করতে হয়, মার্জ করার পরে তুমি একটা ক্লাস্টার পাও। তারপর হচ্ছে আপডেট ডিস্টেন্স করে, তারপর হচ্ছে রিপিট করতে হয় যতক্ষণ না পর্যন্ত ক্লাস্টার একটা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। এই জিনিসটা ম্যাথ আকারে এখন নিচে দেখো, যে কথাগুলো লেখা আছে কথাগুলো পড়ে নিবা, ওগুলো আশা করি পড়লেই সবাই বুঝবা। তো টেবিলটার মধ্যে দেয়া আছে হচ্ছে এ এর জন্য ডাটা পয়েন্ট দেওয়া আছে 1 1, বি এর জন্য 2 1, সি এর জন্য 4 3, 5 এর জন্য 5 4। এখন এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা এই টেবিল আকারে কেমনে লিখলাম, একটু আগে যে আমি দেখাচ্ছিলাম না ডিভি স্ক্যান, হুম সেই হুম ডিভি সেই ডিভি স্ক্যানের মতো করে টেবিল করা আছে এখানে। আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, ডান দিকের অংশটা সরে গেল একটু কেন? একটু জুম আউট করো, অথবা নিচে দেখো স্ক্রল বার আছে, ওটা একটু ধরে নাও। ও আচ্ছা, জুম আউট হয়ে গেছিল। আচ্ছা, এখন আমি এই টেবিলটা কেমনে করলাম, এখন প্রশ্ন হলো, আমি একটু আগে ডিবি স্ক্যান দেখাইছিলাম, তো আমি এই পাশের মানগুলো লিখলাম, এক থেকে P1 থেকে P12 পর্যন্ত লিখছিলাম না, এই পাশেও তো P1 থেকে P12 পর্যন্ত লিখছিলাম। হুম তো ঠিক ওই কাজটাই করছি, দেখো ABCD লিখছি, নিচেও ABCD লিখছি। এখন আমরা দেখতেছি যে এর ক্ষেত্রে 1 1 ডিস্টেন্সের সাথে যদি বি এর 2 1 ডিস্টেন্স কে আমরা ইউক্লিডিয়ানে মেজারমেন্ট করি, তাহলে এ বির মান দাঁড়ায় হচ্ছে 1, আর সেম ডাটা পয়েন্টটা 0 হয় ডায়াগোনালে। আমি তখন ডিবি স্ক্যানে দেখলাম না সবাই, হুম এটা যদি ডিস্টেন্স মেজারমেন্ট করো A to A তাহলে 0ই, B to B তাহলে 0ই। এইভাবে ডিস্টেন্স গুলো মেজারমেন্ট করার পরে আমরা এই টেবিলটা বানাইলাম। তো আশা করি এই টেবিলটা সবাই বানাইতে পারবা। হুম
কেউ যদি এখানে টেবিল না করে যদি এ থেকে বি এর ডিস্টেন্স লেখে, বি থেকে সি এর ডিস্টেন্স যদি ঢালাভাবে লেখে, সেটা তার ব্যাপার, সে সেটাও করতে পারে। ডিস্টেন্স মেজারমেন্ট করাটা দরকার। তো বললাম যে এই জিনিসটা সবাই বুঝছো। এখন আমি বলতেছিলাম যে সিঙ্গেল, এখানে যে সিঙ্গেল লিঙ্কেজ আছে, একটা যে আছে কমপ্লিট লিঙ্কেজ, এই দুটার মানে কি আমি বলতেছিলাম ম্যাথ করতে গেলে বলবো। তা এখন দেখো সিঙ্গেল লিঙ্কেজ এটার মানে কি। এখন সিঙ্গেল লিঙ্কেজ বলতে বোঝাচ্ছে এরকম জিনিসটা, আমরা ডাটা পয়েন্ট গুলোর হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্ট করে আমরা মিনিমামটা নেই, এর মানে হচ্ছে সিঙ্গেল। আর যখন আমরা ম্যাক্সিমামটা নেই, সেটার মানে হচ্ছে কমপ্লিট। তো জিনিসটা মুখে বললাম, জিনিসটা ম্যাথে দেখাই। তো তার আগে তোমাকে স্মলেস্ট পেয়ার ডিস্টেন্সটা খুঁজে বের করতে হবে। দেখো এ থেকে বি এর স্মলেস্ট ডিস্টেন্স হচ্ছে 1। একটু আগে আমি যখন থিওরি দেখাচ্ছিলাম তখন আমি কেন এটা নিচ্ছিলাম আগে, কারণ স্মলেস্ট ডিস্টেন্স বা ডাটা পয়েন্ট গুলো সবচেয়ে ক্লোজ হচ্ছে 19-20 এর মধ্যে, তাই না? তো এখানেও তো তুমি দেখতে পাচ্ছ যে এর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে কম। তুমি তো জিরো নিতে পারবা না, কারণ জিরো তো কোনো ডিস্টেন্সের মধ্যে পড়ে না। হুম সেই জন্য কিন্তু আমরা এ থেকে বি কে বলতেছি লোয়েস্ট ডিস্টেন্স। তো স্মলেস্ট ডিস্টেন্স যেটা হবে সেটাকে আগে আইডেন্টিফাই করবা গ্রাফ টেবিল থেকে, ঠিক আছে? তো এখানে তুমি কি এখন এই যে দুইটা পয়েন্টের বিয়োগফল? হ্যাঁ, না এই যে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করছি না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর থেকে বি দেখতেছি সর্বনিম্ন। এখন তুমি বলতে পারো বি থেকে কেন এ গেলাম না, এটা তো পরে আসলো। একই একই। আগে এটা তো পরে দেখবো, আগে তো প্রথমটা এটা দেখবো, তারপর এটা দেখবো, তারপর এটা দেখবো, তারপর এভাবে শেষ করতে হবে। তো এর থেকে বি এর ডিস্টেন্স সবচেয়ে কম, এই জন্য 1, এই যে এটা আমরা এটা দেখতেছি। কিন্তু এর সাথে সি এর ডিস্টেন্স কি সবচেয়ে কম এই টেবিলের মধ্যে? না, এই রো এই রোর মধ্যে সবচেয়ে কম তো ওটা না, এই জন্য ওটা নেই নি। এখন কি জিনিসটা বুঝলা? হুম এই জন্য আমরা লোয়েস্ট যেই বা স্মলেস্ট ডিস্টেন্স সেটাকে এবি সমান 1 বললাম এখান থেকে। আশা করি জিনিসটা বুঝছো সবাই। তো এরপরে আমরা বলতেছিলাম কি, আমাদের অ্যালগোরিদমের সিস্টেম অনুযায়ী আমরা বলতেছিলাম মার্জ করতে হয়। মার্জ কেমনে করে? এখন আমরা যেহেতু এটা লোয়েস্ট, তাহলে এবির সাথে আমরা কি মার্জ করব? সিডি কে মার্জ করব। একটু উপরে যাই, একটু রিমাইন্ড করো সবাই। এখানে এটার সাথে মার্জ করছিলাম কাকে? 8-10 কে। আবার এটার সাথে করছিলাম কাকে? 5 কে। লোয়েস্ট যারা যারা সবাইকে করছিলাম, লাস্ট পর্যন্ত যাইতাম, হুম গিয়ে তো এই মানটা আসছে। হুম তো এই কাজটাই আমরা ওখানে করতেছি বারবার। দেখো এখানে হচ্ছে লোয়েস্ট খুঁজে বের করলাম হচ্ছে এবি, মানে স্মলেস্ট ডাটা পয়েন্টটা এবি। তো আমরা এখন এবি লোয়েস্ট বের করার পরে মার্জ করব। তো মার্জ করব কাকে? এরপরের ইমিডিয়েট যে লোয়েস্ট বা এরপরের যারা যে ডাটা পয়েন্ট গুলো থাকবে তাদেরকে। তাহলে এবির সাথে মার্জ করবো আমরা সিডি কে, ঠিক আছে? কিন্তু গ্রুপ করে না, এটাকে একবার এটাকে একবার, ঠিক আছে কথাটা? হুম সেকেন্ড ইটারেশন যখন যাবো তখন আবার গ্রুপ নিব, এবির সাথে ডাইরেক্ট সিডি নিব। তো জিনিসটা কি সেটা আমি দেখাই এখন, নিচে থাক গেলে হয়তো বুঝবা। তা আমি মার্চ করতেছিলাম এবির সাথে সিডি কে, এই যে এবির সাথে সি আর ডি কে, ঠিক আছে? হুম হুম, তো আমি যদি মার্চ করি তার মানে কি, একবার এর সাথে সি, একবার এর সাথে ডি, একবার বির সাথে সি, একবার বির সাথে ডি। তা আমরা সেই জিনিসগুলাই কিন্তু এখানে লিখছি। দেখো এর সাথে বি কে যদি এ বির সাথে যদি সি কে মার্চ করি, একবার এর সাথে সি হয়, একবার বির সাথে সি হয়। এই যে এর সাথে সি হয়, বির সাথে সি হয়, ঠিক আছে? দেন এ বির সাথে যদি ডি কে মার্চ করি, যে এ বির সাথে যদি ডি কে মার্চ করি, তাহলে একবার এর সাথে ডি হয়, বির সাথে ডি হয়, ঠিক আছে? হুম এখন আমরা বলতেছিলাম মিনিমাম মানটা নিতে হবে। এখন তোমরা একটা কথা বলো, এর সাথে সি এর ডিস্টেন্স এবং বির সাথে সি এর ডিস্টেন্সের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা কত ছিল? এর সাথে সি, বির সাথে সি, টেবিলে যাও, এর সাথে সি মানে এই ঘর, আর বির সাথে সি মানে এই ঘর। মিনিমাম কে? বির সাথে সি। বির সাথে সি। সেই জন্য বিসি কে মিনিমাম বললাম, এই যে 2.82। হুম দেখো মান কিন্তু 2.82 আসে। হুম তো মিনিমাম ভ্যালুটা নিলাম। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও তুমি দেখবা যে বিডি হচ্ছে এই দুটার ক্ষেত্রে মিনিমাম মান, ঠিক আছে? 4.24টা মিনিমাম। হুম তো এটা গেল। এরপরে তুমি সিডির জন্য তো আরেকটা করতে হবে, তাই না?
এদের গ্রুপ করবে না, এরা তো এমনি এমনি পড়ে থাকবে না, এদের তো গ্রুপ করতে হবে। তো তুমি এদের গ্রুপটাও লিখলা, সিডি এর গ্রুপ হচ্ছে 1.41। কেমনে 1.41? টেবিলের দিকে তাকাও, সিডি, এই যে সিডি 1.41। ঠিক আছে, তো বুঝলা? হ্যাঁ বুঝছি। তাহলে 1.41টা কি স্মলেস্ট না? হ্যাঁ, বাকি তিনটা ডিস্টেন্সের মধ্যে সবচেয়ে ছোট। হ্যাঁ, আমরা প্রথমবারে স্মলেস্ট নিলাম না, আবার প্রথম ইয়াটা শেষ হওয়ার পরে আবার তো আমরা স্মলেস্ট নিব, হুম। আবার স্মলেস্ট নিয়ে আমরা আবার মার্চ করলাম। এখন মার্চ কারে করব? সিডি রে একসাথে নিব এবার। এই যে হ্যাঁ, বলতেছি। এতটুকু বুঝছি, ক্লাসে করাইছিল তখন। আচ্ছা ঠিক আছে, তো বাকিরা একটু রেসপন্স করলে ভালো হয়, মানে বাকিরা বুঝতেছে কিনা। বুঝতেছি সমস্যা নেই। তারপরে নিউ ক্লাস্টারের ক্ষেত্রে এবির সাথে আবার সিডি দিলাম। মানে কি বলতেছিলাম, এই দুটাকে তো বাদ দেওয়া যাবে না, আবার এই দুটার সাথে এই দুটো করতে হবে। প্রথমবারে কি করলাম, সিঙ্গেল সি একবার দিলাম, ডি একবার দিলাম, বলে না। এরপর হচ্ছে দুটাকে জোড়া জোড়া নিলাম। তো নতুন ক্লাস্টার এবির সাথে সিডি হইলো, তো এই দুটারও তো আবার তুমি ডিস্টেন্স ক্যালকুলেট করবা। ঠিক একইভাবে এর সাথে সি, তারপরে তুমি এর সাথে ডি, তারপরে তুমি বির সাথে সি, বির সাথে ডি, এই যে এটাই করছি। ঠিক আছে, তো মিনিমাম ভ্যালু নিছি এখানে, মনে করো এটার হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে বিসি। এই যে বিসি, প্রথমবারে কি করতাম, ওই গ্রুপের মধ্যে মিনিমাম নিতাম, দেখো ওই গ্রুপগুলোর মধ্যে মিনিমাম নিতাম। আর ফাইনালের ক্ষেত্রে কি করতাম, লাস্টের ক্ষেত্রে কি করতাম, সবগুলোর মধ্যে মিনিমাম নিতাম। আচ্ছা, বুঝছো? এটা জিনিস কিন্তু মাথায় রাখিও, প্রথমবারে কিন্তু আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা করে মিনিমাম নিয়েছি, আর লাস্টটার ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা মিলিয়ে মিনিমাম খুঁজে বের করছি। তো আমরা দেখতে পাচ্ছি তিনটা মিলিয়ে মিনিমাম হচ্ছে 2.82। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা ক্যালকুলেট তোমরা করে ফেলছো। এখন এ বি সি ডি আর হচ্ছে এই পাশে মানগুলো লিখছি হচ্ছে 1.41 আর 2.82। এটা কেমনে লিখলাম সেটা এখন বলি। এখন আমরা এটা, এই জিনিসটার মূল জিনিসটা দাঁড়ায় কেমন হচ্ছে, এটা যখন আমরা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা ডেন্ডোগ্রাম বলি। ঠিক আছে, অ্যাগ্লোমেরেটিভের যেই আমরা অ্যালগোরিদমটা করি, করে যে আমরা গ্রাফটা ড্র করি সেটাকে ডেন্ডোগ্রাম বলা হয়, এটা মনে রাখবো। তো আমরা একটা ডেন্ডোগ্রাম পাইলাম। এখন ডেন্ডোগ্রামটা কেমনে পাইছি, এটা হলো আমার কথা। তুমি দেখো সুন্দর মতো এখানে এই জায়গায় তাকাও, দেখো লোয়েস্ট ভ্যালু ছিল AB1, সুন্দর মতো AB1 পর্যন্ত দিছে, এতটুকু বুঝছো? তারপরে লোয়েস্ট ভ্যালু কত ছিল সিডির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কই গেল, 1.41। এই দেখো 1.41, সিডির ক্ষেত্রে 1.41। ঠিক আছে, এরপরে লোয়েস্ট ভ্যালু কত ছিল, 2.82, এই যে 2.82। ঠিক আছে, কিন্তু কথা হলো আমি এখান থেকে দাগ দিয়ে কেন এখানে দিলাম, দেখো লাস্টারটা কি করছে, এই যে লাস্টের ক্লাস্টারটা এমনই ছিল, এবির সাথে সিটি ছিল, তাই সেই জন্য এবির সাথে সিটি। এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো? তো এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজ, এটার জন্য যদি থাকে, এই যে আরেকটা হচ্ছে কমপ্লিট। এখন কথা হলো কোশ্চেনে যদি না দিয়ে দেয় যে সিঙ্গেলে করো নাকি কমপ্লিটে করো, তাহলে তুমি কোনটা করবা? আমি অবশ্যই সহজে করবো সিঙ্গেলটা দিয়ে। এই ক্ষেত্রে তুমি সিঙ্গেলটা দিয়ে সুন্দর মতো আগায় ফেলবা, আর যদি উল্লেখ থাকে তাহলে উল্লেখ যে কোনোটা যেটা থাকবে সেটাতেই করবা। এখন তুমি কমপ্লিটের ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে বলতেছিলাম ম্যাক্স ভ্যালু নিতে হবে। আমি একটু ফাস্ট বলে যাই এখন, হ্যাঁ। তো স্মলেস্ট ডিস্টেন্স 1 ছিল, আমরা এটা আগেই দেখছি। তো মার্চ করবো এবি, তো এবি কে যদি মার্চ করি তাহলে আমরা কি পাই, ওই যে সি এর সাথে একবার, ডি এর সাথে একবার করলাম না একটু আগে, এই যে ম্যাক্স, এটার ক্ষেত্রে ম্যাক্স ভ্যালুটা নিছি। ম্যাক্স ভ্যালু এটার ক্ষেত্রে 3.60, এটার ক্ষেত্রে হচ্ছে 5, আর এটার ক্ষেত্রে ম্যাক্স ভ্যালু হচ্ছে 1.41, এই যে সিডির ক্ষেত্রে। তো সিডির ক্ষেত্রে সর্বনিম্ন স্মলেস্ট ভ্যালু পাইলাম 1.41, এটা সর্বনিম্ন না? আগের কিন্তু প্রসেস কিন্তু আগেরটাই, বাস তুমি শুধু কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে ম্যাক্স ভ্যালুটা নিবা, প্রসেস আগেরটাই। দেন তুমি আবার হ্যাঁ, দেন তুমি আবার মার্জ করতেছো সিডির সাথে, ঠিক আগের মতো। এবারের ক্ষেত্রে তুমি কি নিবা, সবগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা নিবা। কারণ কি, কারণ তুমি ইয়া
কি বলে কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে লাস্টে আমাদেরকে হাইয়েস্ট ভ্যালুটা নিতে হয়। মানে এটা কি ঠিক আছে? যদি হচ্ছে কমপ্লিট নাও সবগুলা যদি বিগেস্ট নিতে হয়, লার্জেস্ট ভ্যালু নিতে হয়, তাহলে হচ্ছে প্রথমবার কেন স্মলেস্ট নিচ্ছি? ওটাও লার্জেস্ট নিতাম। ডেন্ডোগ্রাম দুইটার ক্ষেত্রে আলাদা হয়, এটা আমি খুঁজে পাইছি জিনিসটা এরকম। কিন্তু তুমি যদি এখানে কই গেল হাইয়েস্ট ভ্যালু যদি 5 নিলাম, তুমি যদি এখানে বিসি, ও এটা কি ভুল করলাম নাকি? 2.82 হতো তো এখানে, এখানে 2.82 হতো, কারণ আমরা লোয়েস্ট ভ্যালু নিতাম না, এখানে তো হাইয়েস্ট নিয়ে ফেলছি। হুম একটু আগে আমরা দেখলাম না, এখানে লোয়েস্ট ভ্যালু নিতাম না, হুম সবগুলোরই লোয়েস্ট মানে মিনিমাম যে স্কোর ক্যালকুলেট করে আমরা লোয়েস্ট ভ্যালুটা নিতাম না। হুম এখানে ভুলে হাইয়েস্টটা লিখে ফেলছি, যে হাইয়েস্ট লিখে ফেলছি, 5টা লিখে ফেলছি, 5টা লেখা যাবে না। তুমি তো করছো তো কমপ্লিট হ্যাঁ, লিঙ্কের জন্য। সবগুলোর মধ্যে লোয়েস্টটা নিতে হবে তোমাকে, কিন্তু ভুলে এখানে 5 লিখে ফেলছি আমি। এটা তুমি আর একটু দেখো। ঠিক আছে, ডেন্ডোগ্রাম ওইটা তো জন্য আলাদা হবে না, ডেন্ডোগ্রাম তো তুমি সেম পাবা। আমি বলি ডেন্ড্রোগ্রামের 5-এর জায়গায় 2.82 হবে, তাই তো? হ্যাঁ, 5-এর জায়গায় 2.8 হবে, এখানে হাইয়েস্ট কথাটা লিখে ভুলে আবার এটাই বসায় ফেলছি এখানে। বুঝতে পারছি। ডেন্ডোগ্রাম তো দুটোর জন্য আলাদা হবে না, সেম। তুমি তো অ্যাগ্লোমেরেটিভ করতেছো, তোমার তো মানে আলটিমেট রেজাল্ট তো একই আসবে। আচ্ছা, তো এটা তাহলে কারেকশন, ডিফারেন্স কি হলো এটার ভিতরে? ডিফারেন্স কিচ্ছু নাই, জাস্ট দুই ভাবে করা যায়। তো এইটা গেল। না মানে এটা বুঝলাম না, ওটা তো একভাবে করলাম স্মলেস্ট ভ্যালু গুলা নিয়ে, এখানে তাইলে ওটার চেয়ে আলাদা কি করছি? ওটার থেকে আলাদা করছে এটাই যে আমরা ম্যাক্স ভ্যালু গুলা নিতাম, এখানে ম্যাক্স ভ্যালু গুলা নিতাম, এই যে ম্যাক্স ভ্যালু গুলা নিতাম, মানে ম্যাক্স ভ্যালু নিয়ে ডিস্টেন্স, আচ্ছা ডিস্টেন্স বার করার সময় ম্যাক্স ভ্যালু নিয়ে ম্যাক্সের মানে সবগুলা ম্যাক্সের ভিতরে যেটা স্মলেস্ট এটা নিয়ে কাজ করছি। আলটিমেটলি কিন্তু স্মলেস্ট মানটা নিছি, আলটিমেটলি স্মলেস্ট মানটাই নিছি, যে হ্যাঁ হ্যাঁ স্মলেস্ট। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। সো ডেন্ডোগ্রাম দুইটার জন্য একই হলো। তো আশা করি যে এটাও বুঝছো সবাই। হুম, তো নেক্সট টপিকে যাই। তো ডিভিসিভ এর ক্ষেত্রে আমাদের লাগবে না ডিভিসিভটা, কারণ এটা ম্যাম দেয় নাই, ইয়াতেও নাই। এটা একটু আগে আমি যে ট্রি যে এক্সাম্পলটা দিলাম, ওই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, দেখো এই যে টপ থেকে ডাউনে যায় এবিসিডি ই, এটা প্রথমে এবি নিছি, এবার সিডি নিছি, তারপরে এবি আলাদা করছে, তারপর সিডি আর ই, তারপরে সিডি, এই যে এবি সিডি ই, এভাবে এটা হয়েছে। তো এটা লাগবে না, বললাম যে এটা থিওরি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, হুম এরপরে আমরা হচ্ছে এমএল এর আরেকটা টপিক সাব ভ্যালু ক্যালকুলেশন, এটা কেমনে করে সেটা আমরা এখন বুঝবো। বলো। তো সাব ভ্যালু হচ্ছে এরকম, জিনিসটার থিওরিটা হচ্ছে এরকম, আমি যে ব্যাংক লোন নিতে যাব, সেই ব্যাংক লোনটা আমার একসেপ্ট হইতে পারে, রিজেক্ট হইতে পারে, কিন্তু ব্যাংক লোনটা আমার কেন রিজেক্ট হলো, এটার কারণটা কিভাবে খুঁজে বের করে, এই কারণটা খুঁজে বের করা হয় সাব ভ্যালুর মান থেকে। এখন দেখো ম্যাম একটা এক্সাম্পল দিছিল, এখানে ইনকাম দিছে হচ্ছে 4200, সাব ভ্যালু ক্যালকুলেশন করার পরে উনি পাইছে হলো ক্রেডিটটা পাইছে হচ্ছে -0.23। এখন এই ফিচারটার জন্য উনি ক্রেডিট পাইছে -0.35, এই ফিচারটার জন্য ক্রেডিট পাইছে -0.15, এই ফিচারটার জন্য ক্রেডিট পাইছে +2.0। এখন তিনটা ফিচারের জন্য তুমি যখন নেগেটিভ ক্রেডিট পাইলা, তুমি কিন্তু আলটিমেটলি সেই ব্যাংক লোনটা বা ইয়াটা তুমি কিন্তু পাবা না। কারণ কি? কারণ নেগেটিভ ভ্যালুটাই বেশি, তুমি কিন্তু পজিটিভটা কম। মানে নাম্বার অফ নেগেটিভ ভ্যালুস বেশি। হ্যাঁ, তিনটা ফিচারেই দেখো না বলছে তোমার, নেগেটিভ বলছে, সেই জন্য কিন্তু এই ব্যাংক লোন বা যেটাই বলো, এটা কিন্তু একসেপ্ট হবে না, এটা কিন্তু রিজেক্ট হবে। তো এটা গেল থিওরি, এখন আমরা একটা ম্যাথ দেখি। তো সাব ভ্যালু ক্যালকুলেশনের ম্যাথটা হচ্ছে এরকম, যে তোমাকে হচ্ছে সেটের মানগুলা দিয়ে রাখবে, যেমন এখানে সেট অফ এর মান দিয়ে রাখছে 240, ফিচার অফ এ এর মান দিয়ে রাখছে 200, ফিচার অফ বি এর মান দিয়ে রাখছে 210, আর দুটার কম্বাইন ফিচারের মান দিয়ে রাখছে 280। ঠিক আছে, হুম এখন এই জিনিসটার দিকে একটু তাকাও, যে ওয়েট ভ্যালু ক্যালকুলেশন এটা আমরা কেমনে করি। তো এখানে সূত্র দিচ্ছে হচ্ছে এস এর সাথে ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট দিয়ে এম মাইনাস এস এস -1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ওয়েট ভ্যালু ক্যালকুলেশনের সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে।
এমন কথা হচ্ছে এস কি এম কি এটা আমাদের মানে এটা জানতে হবে। তা আমি সেটা বলতেছি ম্যাথ করার সময়। এরপর হচ্ছে মার্জিনাল কন্ট্রিবিউশন, এটা সূত্র কি? এফ অফ এস ইউনিয়ন হচ্ছে আই মাইনাস এফ অফ এক্স। তো আই কি, ইউ কি, ইউনিয়ন কি, এস কি, সেটা আমি ম্যাথে গিয়ে বলতেছি। তো আমরা সাব ভ্যালু ক্যালকুলেশন করব। মনে করো আমাদেরকে দুইটা ফিচার দিছে, এই যে সাব ভ্যালুর সূত্র আর ওয়েট ভ্যালু ক্যালকুলেট একই তো সূত্র মনে হচ্ছে। ও না, দুইটার গুণ। আচ্ছা আচ্ছা। ওয়েট ভ্যালু একটা পার্ট আর মার্জিনাল কন্ট্রিবিউশন আর একটা পার্ট, দুইটাকে গুণ করে হচ্ছে সাব ভ্যালু পাওয়া যায়। এই যে গুণ, ঠিক আছে? হুম হুম। তো এখন সাব ভ্যালু ক্যালকুলেশন আমরা কেমনে করলাম দুইটা ফিচারের জন্য, সেটা আমি এখন দেখাই। এই যে ফিচার এ আর বি দিয়ে রাখছে আমাদেরকে, ঠিক আছে? কোশ্চেনে ফিচার এ বি দিছে, এই চারটার ভ্যালু দিয়ে রাখছে। যদি ভ্যালু না দেয় তাহলে কি করবেন? ম্যাম বলছে আপনারা র্যান্ডমলি ভ্যালু ধরে নিবেন। তা আমি ম্যামকে জিজ্ঞেস করছিলাম, ম্যাম আমি যদি 1 2 3 4 এইসব মান দিই তাহলে তো ক্যালকুলেশন ইজি। তখন উনি হাসছিল। তো এর মানগুলো আর কি ধরবা ওইভাবে, হ্যাঁ 20 30 বা 50 60 এরকম করে ধরতে পারো। তো ধরে নিলে মানগুলো তোমাদের দেওয়াই আছে। হুম। এখন ওয়েট ভ্যালু তুমি ক্যালকুলেশন করবো ফিচার এর জন্য। সূত্র কি? সূত্র হচ্ছে এটা। এখন এখানে তাকাও, আমি কেমনে মানগুলো লিখলাম সেটা এখন তাকাও। এখন প্রথমে আমি দিছি 0 ফ্যাক্টোরিয়াল। কেন 0 ফ্যাক্টোরিয়াল দিছি? একটা জিনিস মনে রাখবা, ফিচার এর জন্য যখন বের করব বা ফিচার 1 এর জন্য যদি বের করি, ধরো ফিচার দিয়ে রাখছে 1 2 3, যদি আমি ফিচার 1 এর জন্য ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের ফিচার 2 আর 3 লাগবে। সেই জিনিসটা যদি আমি ম্যাম যে কোশ্চেনটা দিয়েছে সেটার আলোকে বলি, যেহেতু ফিচার এ আর বি দিছে, ফাঁকা সেট একটা মাস্ট থাকবে, ওটার মধ্যে ফাঁকা সেটের ভ্যালু দেয়া আছে আর কম্বিনেশন একটা দেয়া থাকবে। যেহেতু ফিচার এর জন্য বের করতেছো, তোমাকে ফাইন্ড করতে হবে বি এবং ফাঁকা সেট। এ বি কেন না? কারণ এ বির ভিতর এ আছে, এই জন্য এটা ক্যালকুলেট করা যাবে না। যেই ফিচারটা ক্যালকুলেট করবে মনে রাখবে ওই ফিচারটা বাদ দিয়ে যেগুলোর ভ্যালু দেওয়া আছে সেগুলো ক্যালকুলেট করতে হবে। হুম। তো কথাটা যদি কমপ্লেক্স মনে হয় আমি এই জায়গাতে দেখাই। ফিচার এর জন্য বের করতেছি, এই জন্য আমি 5 বের করবো। তারপরে কি বলতেছি? ফিচার এ বাদ দিয়ে যারা যারা থাকবে তাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে আর কি আছে দেখো, বি আছে। এই জন্য কিন্তু আমি 5ও বের করছি, বিও বের করছি, কিন্তু এ কিন্তু বের করি নাই। কারণ কি? ফিচার এই তো ক্যালকুলেশন করতে বলতেছে, তো আবার তুমি এর এর মান কেমনে বের করবা? জিনিসটা কি সবাই বুঝলা? হুম হুম। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে এখন ফিচার 5 এর জন্য আমরা মানে 5 এর জন্য কেমনে আমরা করছি সেটা এখন দেখাই। এখন ফিচার এ মানে কি? মানে এ টু 5, আর একবার এ টু বি, আরেকবার এ টু বি। এই কথাটা না লিখলেও চলবে। ফিচার 5 এর জন্য মানে ফিচার এর ক্ষেত্রে 5 এর জন্য বের করবো। এখন কেমনে 0 লিখলাম? 0 লিখলাম এই কারণে, কারণ 5 মানে হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেটের মান হচ্ছে 0। হুম। এই জন্যই কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল প্রথমে, ঠিক আছে? এরপরে সূত্রে তাকাও, কি আছে? এম। এম কি? এম হচ্ছে নাম্বার অফ ফিচার। এই যে ফিচার, ফিচার কয়টা? এ আর বি মানে 2, আচ্ছা। ঠিক আছে? বুঝছো? হুম। তারপর সূত্রে কি ছিল? মাইনাস এস ছিল। এস কি? এসটা কি? কারেন্ট, কারেন্ট যে ফিচার কারেন্ট স্টেট, ডেফিসিট। আচ্ছা, আমরা ফায়ার ভ্যালু স্টেট, বের করছি এই কারণে কারেন্ট 0। স্টেট। হ্যাঁ কারেন্ট স্টেট। সো ফাইন মান 0 ছিল, এই জন্য 0। তারপরে কি? -1, এটা তো আছেই, এটা তো বাদ দিতে পারবো না। হুম। পুরোটাকে ফ্যাক্টোরিয়াল করতে হবে, যদি পুরোটাকে ফ্যাক্টোরিয়াল না করো তাহলে কিন্তু মান ভুল। নিচে কি ছিল? এম ফ্যাক্টোরিয়াল ছিল। এম টোটাল ফ্যাক্টোরিয়াল মান ফিচার্স এর কত? 2। ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ 2 কে যদি ফ্যাক্টোরিয়াল করো 2 এ আসে, এই জন্য 2। ঠিক আছে, এতটুকু বুঝলা? এই পার্টটা বুঝলা? হুম। এখন ইনটু আছে হচ্ছে মার্জিনাল কন্ট্রিবিউশন, ঠিক আছে? এই যে মার্জিনাল কন্ট্রিবিউশন, হুম। এতটুকু হুম। কেমনে লিখলাম? সূত্রের দিকে তাকাও, এফ অফ এস ইউনিয়ন আই। এই জিনিসটা কি কেউ বুঝতেছো? এস কি? এস আমরা একটু আগে দেখছিলাম। টোটাল না ফিচার্স, কারেন্ট, টোটাল নাম্বার অফ ফিচার্স। না কারেন্ট স্টেট, এই যে 5 মানে এর জন্য করতেছি না। না হ্যাঁ এর জন্য করতেছি না, আর হুম। কারেন্ট তো 5 মানে 0। হুম। তাহলে 0-র সাথে যদি ইউনিয়ন করো, কারেন্ট স্টেট আই মানে কি? আই মানে তো এ, আচ্ছা। এটা কারেন্ট স্টেট।
তো ফাঁকা সেটের সাথে যখন আমরা কারেন্ট স্টেটকে আমরা যখন ইউনিয়ন করতেছি, ইউনিয়নের মানে কি? ইউনিয়নের মানে তো হচ্ছে সবটাই নেওয়া। তো কি জিরো কি আমরা নিব? জিরো তো নেওয়ার দরকার নাই। কথাটা কি বুঝলা? হুম ইউনিয়ন মানে হচ্ছে সব নেওয়া, কিন্তু জিরো তো নেওয়ার দরকার নাই। এই জন্য শুধু এটা নিস। ঠিক আছে, ঠিক আছে। এখানে তো তুমি 0, a লিখতে পারতা, কিন্তু জিরো কি নেওয়ার দরকার এই আছে? জিনিসটা পরবর্তীতে আরো এ এর জন্য বা বি এর জন্য, এর জন্য তো করা যাবে না, বি এর জন্য যদি আমরা বের করি তাহলে হ্যাঁ, বোঝা যাবে আরো। তখন ক্লিয়ার হবে, তখন বুঝতে পারবো আরো ভালো। এই জন্য আমরা এখানে f(a) লিখলাম, মাইনাস দিয়ে f(phi) লিখলাম। কেন f(phi) লিখলাম? কারণ f(phi)টা হচ্ছে আমাদের সেই কারেন্ট স্টেট, যে ফাই সেটা লিখছে। তো প্রত্যেকবারই এই জিনিসটা তুমি ওইভাবেই লিখবা, যেটার জন্য বের করবে সেটাই কিন্তু বাদ যাবে। এই যে বি বাদ গেছে, প্রত্যেকবারই এই একই কাহিনী, প্রত্যেকবারই হবে, যেটার জন্য করবো সেটা বাদ। ঠিক আছে, এরপরে যখন 3টা ফিচার নিয়ে দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। তুমি যেটার জন্য করবে ফাইনাল, এক কথা হচ্ছে এটা তুমি বোঝো বা না বোঝো, এটা বোঝো বা না বোঝো ডাজন্ট ম্যাটার, তুমি যেটার জন্য করবে সেটা বাদ দিবা, হিসাব শেষ। হুম তো আমরা এখন ক্যালকুলেশনের দিকে যাই। তাহলে f(a) মাইনাস f(phi) এর ভ্যালু কি দেওয়া ছিল? দেখো, এই যে এই s(a)টাই কিন্তু f(a). আচ্ছা তাহলে 200, এখানে যদি f দিয়ে দিত তাই f ও দেওয়া যেত। উনি s দিয়ে লিখছিল, এই জন্য ওটা s ই তুলছি আমি। তো দেখো 200, আর একটা হচ্ছে কত, f(phi) এর মান হচ্ছে 240। 200 মাইনাস 240, তার মানে কি আলটিমেট মাইনাস থাকবে। তাহলে হাফ ইন্টু কত, তাহলে উপরে থাকে -40, নিচে থাকে 2, তাহলে আলটিমেটলি -20। তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে নেক্সট স্টেপে যাই। তুমি ওয়েট যেটা লিখছো, লিখে আবার গুণ করছো, গুণ করে পরে কিছু লেখনি? এই জায়গাটার কথা বলতেছো? হুম এই দেখো সূত্রে কি ছিল, ওয়েট ভ্যালু এটা এতটুক ছিল, মার্জিনাল ছিল এতটুক। কিন্তু আমরা যখন এটা যখন বের করতে যাই তখন আমাদের ওয়েটের সাথে মার্জিনটা গুণ দিতে হয়, একসাথে বের করতে হয়, দুটো মিলে করতে হয়। এই যে সূত্র, আমাদের ওয়েট ভ্যালু ক্যালকুলেশনের সূত্রটার দিকে তাকাও, একসাথে দুটো মিলে। ওটা তো শার্প ভ্যালু। আচ্ছা যাই হোক, ওখানে গুণ চিহ্নটা হয়তো ভুলে দিছো, অথবা হচ্ছে শার্প ভ্যালু লিখতে যে ওখানে। কোথায় গুণ চিহ্ন বলে দিছে? এটা না না, নিচেরটা। আচ্ছা বুঝতে পারছি, এক এটা লাইনে আটেনি বলে এভাবে লিখছো। না না, এটা তো আমি ওয়েটেই ক্যালকুলেট করছি, এটা তো সাব ভ্যালু না। সাব ভ্যালু তো এইভাবে না, সাব ভ্যালু নিচে আছে। আচ্ছা এটা তো আমি ওয়েটেই ক্যালকুলেশন করছি, এই যে দেখো ওয়েট লেখা আছে, হুম সাব ভ্যালু নিচে পাবা। তো আমরা ফাঁকা সেটের জন্য বের করলাম, এরপরে আমরা কি করবো, বির জন্য বের করবো। কেন বির জন্য বের করবো? কারণ ফিচার এর মধ্যে কিন্তু ফাঁকা সেট আর বি আছে, সেই জন্য বির জন্য বের করবো। আর একটু উপরে দেখো। হ্যাঁ, এই যে যখন এর আগের জন্য আগেরটাই আগেরটা। হ্যাঁ এটাই। আচ্ছা, এখানে আগে হাফ আসলো হচ্ছে ওয়েটের কারণে। ওয়েটের হচ্ছে প্রথমটার পরের লাইন, নাকি গুণ দিয়ে এটা আবার কি? এটা এই যে দেখো, 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1, না 2 পাইছি, এটা মাইনাস, তো হচ্ছে ওয়েটের ভ্যালু, এই ওয়েট যে ভ্যালু হাফ। ক্যালকুলেট করলা। সেকেন্ড হ্যাঁ, এটা কি ইনটু লিখলা? অবস্থা তো আছে, ইনটু অবস্থা আছে, জায়গাটা নেই দেখে নিচে লিখছি এটা। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছি। এই জিনিসটা জায়গাটা নেই নিচে লিখছি। তো পরে আবার এই যে এখানে হাফ আসলো কি করে? এই যে হাফ হাফ আসবে এখান থেকে, এই যে এটা এটা দেখো 1 হয়। এই যে এটা 2 হুম মাইনাস 1 মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল কে 1 ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড 2। আচ্ছা এবার বুঝছি বুঝছি, ঠিক আছে। আর 2 ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টোরিয়াল করলে 2 হয়, এই জন্য নিচে 2। হুম বুঝতে এই জন্য পারছি। এই জায়গাটা একটু শর্টকাটে লিখছি, তো মানে ভিজে ভিজে হয়েছে, এই জন্য একটু ঝামেলা মনে হতে পারে। হুম ঠিক তো আছে, পরে যাও। এই ফিচারের মধ্যে আমরা বাকি যেগুলো থাকতো সেগুলোর জন্য ক্যালকুলেট করতাম, মানে ফাই এর জন্য করবো একবার, বির জন্য করবো একবার। এখন বির জন্য করি, এই যে বি। এখন যদি 20 জনে ক্যালকুলেট করি তাহলে সবাই তুমি নিজেই বলো 20 জনে আসলে এখানে 1 কেন হইলো, 2 কেন হইলো? এটা হচ্ছে ফিচার নাম্বার 1, কারণ হ্যাঁ, আগেরটা ছিল 0। আগেরটা ছিল ফাঁকা সেট তাই 0, আর এটা হুম ফিচার 1 এই জন্য 1। এম এর ভ্যালু 2 কারণ ফিচার 2টা। আচ্ছা, ফাঁকা সেটের পরে আমরা এ এর জন্য বের করতাম না? এর জন্য কেন বের করবো না? এই কারণেই বের করবো না, আমরা তো এই ফিচারের জন্যই ক্যালকুলেট করতেছি, এই জন্য এর জন্য তো বের করবো না। যখন বি ফিচারের জন্য করবো তখন বির জন্য বের করবো না, তখন ফাঁকা সেট আর এর জন্য করবো। আচ্ছা আচ্ছা, এই যে ফাঁকা সেট আর এ করবো, আচ্ছা বুঝতে পারছি। আর বি যতগুলা ফিচারের ভিতরে আছে, মনে যখন করো এ সির বি জন্য সি সি। করবো তখন হুম বলো, যখন সির জন্য করবো তখন কি করবো?
যখন সি এর জন্য করব তখন সি যে সব জায়গাগুলো আছে ওইগুলা বাদ দিয়ে বাকিগুলা করব, ওইগুলা বাদ দিয়ে বাকিগুলা করবো, একদম ওটা আর এক্সাক্ট। ফাঁকা সেটটা বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। হুম, তো আশা করি বুঝছো। তো এই জায়গাতে তুমি আবার সেই জিনিসগুলাই লিখলা, যেমন ফিচার হচ্ছে এম মানে 2, এরপর হচ্ছে কারেন্ট স্টেট এফ এর হচ্ছে মান বি, হচ্ছে 1। কারেন্ট স্টেট বি, এটার মান হচ্ছে 1। হুম আগেরবার 0 লিখছিলাম কারণ ফাঁকা সেট ছিল তাই। হুম এরপর হচ্ছে এবি মানে কি, মানে এ থেকে বিতে যাচ্ছি আমি, এই যে এ থেকে বিতে যাচ্ছি। আগেরটা কি ছিল, ফাঁকা সেট থেকে এ থেকে ফাঁকা সেটে আচ্ছা, যাচ্ছিলাম। এফ অফ এবি মানে হচ্ছে আমাদের যে এস অফ এবি দেওয়া আছে ওই মানটা। হ্যাঁ, ওই আচ্ছা। মানটা। ওইটা আসলে এখানে এফই লেখা যাইতো, মানে আমি ম্যাম প্রথমে এস লিখে দিয়েছিল, আমি আর এসটা কাটা দেইনি। হুম, এখানে যদি আজাদ থাকে, আজাদ কি আসিস লাইনে, আজাদ লাইনে আছে? একটু উপরে যাও, আরেকটু আগের আগেরটাতে আরেকটু উপরে। হুম, বলো। হ্যাঁ, এইবার বুঝতে পারছি তোমার। আম, ঠিক আছে, অসুবিধা? নিচের মানগুলা হচ্ছে একসাথে লিখছো, আর আমি মনে করছি এফ অফ এ মাইনাস এফ অফ ফাঁকা সেট এটা হচ্ছে সেকেন্ড লাইনে লিখছো, যার কারণে কনফিউশনটা তৈরি হয়েছে। না, কনফিউশন তৈরি হওয়া যাবে না। তো আমি দেখতেছি এখানে 200 মাইনাস 240 লেখা, এটার সাথে আবার এফ অফ এফ অফ ফাই লেখা। এটা তো না, এই- উপরে। হ্যাঁ, এখানে এই জায়গায়, হ্যাঁ মনে হচ্ছে যেন এক লাইনে লিখছো। না না, এক লাইনে নিচে সমান সমান দিছি। এই জন্যই কোশ্চিন করলাম যে গুণ দিয়ে আবার কি লিখছে। না না, এটা কনফিউশন কেউ পড়ো না, একটা শর্টকাটে লিখছি আর কি। আচ্ছা, সব কয়জন আছে আমাদের মিটে? রেসপন্স করতেছে না কেউ 10 তো। জন আছে কিন্তু কোনো রেসপন্স নাই ওদের। এই বলো যে 2-3 জন আমার কোশ্চেনে অ্যান্সার দিক আর তুমি বলতে থাকো, যা শোনার জায়গা যে শুনবে, না হলে শুনবে না, বুঝছো? আচ্ছা ঠিক সবাইকে আছে, বুঝে তাহলে আমি ভালো। এখন বি ফিচারের জন্য করতেছি স্যার। হ্যাঁ শিফা, সেম জিনিস আবার রিপিট হবে। এখন 1 দিলাম কারণ হচ্ছে ফিচার একটা, এই জন্য 1 দিছে। আগের বার ফাঁকা সেট ছিল তাই 0 দিতাম। তো ঠিক আছে, ভালো কথা। এটার মানে আমরা হাফ পাবো, এটার মানে আমরা হাফ পাবো, ক্যালকুলেটর চাপে আমরা হাফ পাইলাম। এখন ফিচার এবির মান কি দেওয়া ছিল, 280 দেওয়া ছিল। এই যে এবির মান 280 কই গেল, এই যে 280। হুম, তারপরে আমি কি বলছিলাম, যেটার জন্য করবো সেটা বিয়োগ দিব। হুম, বি এর জন্য করতেছি, বি বিয়োগ দিছি। ফিচার বি এর মান কত ছিল, ফিচার বি এফ অফ বি কত, এই যে বি ছিল 210, সেই মানটাই লিখছি এখানে 210। হুম, তো এটা করে আমরা 35 পাইছি, হুম। ভালো কথা। এবার এবার যখন এফ এখন আমরা সাব ভ্যালু ক্যালকুলেশন করব, হুম, এটা হচ্ছে আলটিমেট সাব ভ্যালু ক্যালকুলেশন। যতগুলা ছিল বাকি ফিচারদের বাইর করছি সবগুলা যোগ করতে হবে। এই যে যোগ করছি, দুইটা ছিল, এই জন্য প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ। এইভাবে না এই লিখে এটা জাস্ট কি মান করলে দুইটা। বুঝলাম না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ফাই অফ এ কি করলে, ফাই অফ এ কিভাবে বের করলে? ফাই অফ এর মান পাইলাম না, দুইটা পাইলাম না, একটা হচ্ছে ফাই, এই যে ফাই হ্যাঁ, মাইনাস 20, -20 পাইলে, আর এদিকে আরেকটা 35 পাইলাম পাইলে। 35। হ্যাঁ, ফাই অফ এর মান তো দেওয়াই আছে। না, ফাই অফ দুইটা এর পেলাম, বলতেছি, আচ্ছা আচ্ছা, ফাই সেটাই অফ এই যে এর তো দিছো। 35। ও এই আচ্ছা, ওই কথাটা, দুটো সূত্র, হ্যাঁ সূত্রটা হ্যাঁ, লিখছো, ওর জন্য বুঝছি। সূত্রটা লিখছি, সূত্রটা লিখছি, হ্যাঁ সূত্রটা হ্যাঁ, ঠিক আছে ডাইরেক্ট ঠিক আছে। করে দিলে পারতা এই জায়গায়। ডাইরেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। তোমার -20 এর সাথে 35 যোগ দিলে আমরা আলটিমেটলি কত হয় এটা, 20 30 মানে 15 হয়, 15 15। হয়। এটা 15, এই যে 15 লিখছি। এরপরে আমরা কি করব, ফিচার 20 জন্য ক্যালকুলেট করব। ঠিক একই ভাবে ফিচার 20 জন্য শর্টকাটে হ্যাঁ, সব ভ্যালু তোমরা ক্যালকুলেশন করছি। দেখো শর্টকাটে করছি, কিন্তু এটা কিন্তু আমি ভাঙে ভাঙে লিখিনি। হুম দেখো হুম দুয়ে হবে কারণ একটা হ্যাঁ ফিচার, তোমরা হাফ হবে। একটা ফিচার, এই জন্য এখানে এটাও হাফই আসবে। হুম তাহলে এফ হুম অফ বি এর সাথে আমরা ফাই সেটটাকে প্রথমবারে মাইনাস মাইনাস হবে। করি। কেন করি, এই যে ফাঁকা সেটের ক্ষেত্রে এইরকম সিস্টেমটা ছিল, এরকম, এই যে এরকম। হ্যাঁ বুঝছি, তারপরে তো এটা আমরা লিখলাম, লেখার পরে আমরা মানগুলো বসায় দেখতেছি এটা হচ্ছে কত আসছে, এই নিচে ফাঁকা সেট নিচে 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 নিচেরটা। -15 আসছে, -15। এরপরে আরেকটা থাকে না, আমি ফিচার এ 20 জন্য যখন করবো এফ তখন অফ এ। ফাঁকা সেট আর থাকে না, সেজন্য আবার এর জন্য করছি। ঠিক আছে কথা, আবার এর জন্য করছি, এর ক্ষেত্রে আবার 40 পাইছি। কেমনে করলাম, ঠিক আগের নিয়ম, ঠিক এই একই ভাবে এখানে, এখানে যেভাবে করছিলাম ঠিক একইভাবে এইরকম করছি। কোনো মান চেঞ্জ নাই, কারণ কি ফিচার একটাই ছিল, এই জন্য মান কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে আমরা আচ্ছা, যখন বি টু এ কিভাবে করলো না, আগের গুলা তো করলাম, কত ফাই থেকে বি করলাম তাই না? হ্যাঁ, এখন ফিচার 20 জন্য যখন করবো আমি কি বলছি, তখন হচ্ছে যে ফিচার 20 যেগুলোর মধ্যে থাকবে না সেগুলো নিবা, যেমন ফাঁকা সেট নিছো, এটা এ নিছো,
এটা তোমার দেখার দরকার নেই, B2A তোমার দেখার দরকার নেই। আচ্ছা মানে ফর এ ফর বি এভাবে লিখলেই হবে। হ্যাঁ, ফর ফোকাসেড ফর এ এটা লিখবা, মানে যেটার জন্য নিব ওইটা বাদ দিয়ে বাকিগুলা ক্যালকুলেট এটা করবো, বাদ তাই দিয়ে তো? বাকিগুলো ক্যালকুলেশন করবা। হুম। আবার এবি ক্যালকুলেট করতে দেখো না, ভুল হবে। দুইটা পাইছো কথা না? হচ্ছে ম্যাথ তো তাহলে বড় হয়ে যাবে, এই ম্যাথ তো টাইমলি করতে পারবো। ম্যাথ বড় ক্যালকুলেশন হবে, ইজি, কিন্তু তুমি যদি একটু প্র্যাকটিস টেকনিক্যালি করতে। বুঝো ক্যালকুলেশনটা ইজি, কারণ তোমার এই সূত্র মূত্র কিছু লেখার দরকার নাই, তুমি ডাইরেক্ট মান লিখতে পারবা যদি বোঝো। একটা বের করলে পরের গুলো ওই স্টেপে বের করবো। এটা তো প্রত্যেকটার জন্য হাফই হবে, দেখো এক হ্যাঁ, simple- সবগুলোর জন্য তো সেম মানই আসতেছে। এটা তো বারবার ক্যালকুলেট করার দরকার নেই, তুমি ডাইরেক্ট হাফ, এটা জানোই তুমি, এটা মানে ওয়েটেড ভ্যালুটা হাফই আসবে, এটা তুমি বুঝতেই পারতেছো, বারবার করার দরকার নাই। আচ্ছা পরে যাও। তো ঠিক আছে, অলরেডি এরপর হচ্ছে 12টা আমরা দুটো রাউন্ড পেরিয়ে পেলাম, যাচ্ছে। দুটো পাওয়ার পরে আমরা সাব ভ্যালু ক্যালকুলেশন করলাম 20 জন্য, কেমনে করলাম, দুইটা যোগ করে করলাম, তো 25 আসলো। তো কোনটা বেশি, ফিচার এরটা বেশি না বিটটা বেশি? ফিচার এর কিন্তু ছিল ফিচার এর হচ্ছে 15, ফিচার বি এর হচ্ছে কত, ফিচার বিটটা বেশি। তাহলে কার জন্য আমাদের লোন রিজেক্ট হবে বা অ্যাকসেপ্ট হবে? ফিচার বির জন্য। যদি ফিচার বিটাকে বলে যে এটা ফিচার এক্সেপ্টেন্স রেশিও বা রেঞ্জ, তাহলে কি, তার মানে ফিচার বির জন্য আমরা লোনটা পাইছি, কারণ এটার মান বেশি, আচ্ছা এটার মান কম। ফিচার এর থেকে ফিচার বির মান বেশি। আর উদাহরণের বেলায় কি ছিল, মাইনাস প্লাস ছিল, তো একই তো, মাইনাস প্লাস আর ওই কম বেশি দুটাতে একই সেন্স। হুম বুঝতে পারছি। এটা আমরা পরীক্ষা করে দেখতে পারি যেটা আমাদের হইলো কিনা। কেমনে পরীক্ষা করি? টোটাল ফিচারের মান কত দেখো, এবির মান 280। 280। তো আমরা যখন ফাই, তারপরে এ, তারপরে বি, তিনটা যখন ক্যালকুলেট করি, সেই মানগুলো যদি যোগ আকারে লিখি, তাহলে তো আলটিমেট এ বির মানের সমান হওয়ার কথা। হুম তো সেটাই হয়েছে, দেখো আচ্ছা, ফাঁকা সেটের মান কিন্তু 240, ওটা আমি বসাইছি, ভুল করছি নাকি ঠিক করছি এটাও যাচাই করতে পারবো। প্রুভ করতে পারবা, 280 হয়ে গেছে। সো তুমি কি করবা, যদি শর্টকাটে যদি সময় না থাকে, কোশ্চেন মেলানোর জন্য দুইটা বের করলে, মানে একটা বের করছো, ধরো একটা বের করছো, আর 240 তো তুমি জানোই ফাঁকা সেটের মান, তাহলে একটা তুমি মান কিন্তু এমনি লিখতে পারবা। কেমনে লিখতে পারবে এমনি? এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ দিলে যা দেখবে তাই তাই হচ্ছে ফিচার বি এর মান। তাহলে ওভাবে তো দেখালে হবে না, বের করাই লাগবে, মানে হ্যাঁ, বোঝার জন্য আর কি। তুমি জাস্ট এই সূত্রটা লিখবে, যে সূত্রটা লিখবা, সূত্র লিখে ডাইরেক্ট এখানে বেশি লিখবা, মানটা লিখে দিবা। হুম, যদি সময় না থাকে সেক্ষেত্রে আমি শর্টকাট বললাম। তো আশা করি বুঝতে পারছো, এখানে আমি এই ফিচার বির ক্ষেত্রে এটা লার্জেস্ট বলছি। সো কন্ডিশন অনুযায়ী কি হয় সেটা তুমি বলে দিবা লাস্টে, ঠিক আছে? ফিচার বির ক্ষেত্রে কি হচ্ছে, লার্জেস্ট হচ্ছে, তার মানে এটার প্রায়োরিটি বেশি। এরপরে আর কোনো ম্যাথ আছে না এইটাই? ফিচার 3 জন্য আছে। দাঁড়াও, তাহলে আমি এই টপিক বুঝি, তারপর তোমার সাথে হবে। তো তুমি যখন ফিচার 3 জন্য কি করতেছো, আমি কিন্তু পুরো ম্যাথ বুঝাবো না, জাস্ট আমি শুধু ওভারভিউ দিয়ে যাই। ফিচার 3 জন্য দেখো কি করছে। ফিচার 3 জন্য ফাই এ বি সি, এ বি এসি বিসি এবিসি সবগুলো কম্বিনেশন লিখলা, বা সব বিভিন্ন কম্বিনেশন দেওয়া আছে আমাদের, হ্যাঁ? হুম, 4টা কম্বিনেশন ভ্যালু আমাদের দেওয়া আছে, মান কিন্তু এটা, ঠিক আছে? এগুলো কিন্তু না, এটা কাটা, এটা বাদ, হুম, 425। এখন কম্বিনেশন আমরা কেমনে করি, যখন ফিচার এর জন্য করি তখন কি করি, বি করি, ফাই করি, সি করি, আর নাই, দেখো আর নাই। বিসির জন্য করা লাগবে না? কেন কই গেল? হ্যাঁ, বিসির জন্য, বিসির জন্য করবা, অবশ্যই করবা। তাহলে 1 2 3 4 এই 4টা জন্য বের করবা। যখন 20 জন্য করবা তখন কি করবা, তখন ফাঁকা সেট নিবা, এ নিবা, ফাই এস সি। এসি নিবা, আর কিছু না। আচ্ছা, এটার মধ্যে তো সবগুলো আছে, এটা তো নেওয়াই যাবে না। যখন সির জন্য করবা তখন কি নিবা, ফাঁকা সেট নিবা, এ নিবা, বি নিবা, এ বি নিবা, আর নিব আর না। না। এই 4টার জন্য প্রত্যেকবারই করতে হবে। এখন তুমি এই 4টার জন্য প্রত্যেকবারে আমার এই পিডিএফটা দেখে করবা, মানে এখানে করা আছে। আবার কখন ও ঘুম। হ্যাঁ, যেমন এই যে ফাঁকা সেটের জন্য করছি, ফিচারের জন্য ফাঁকা সেটের জন্য করছি, ফিচার বির জন্য, বিসির জন্য এটা একটা দেখবো। হ্যাঁ সির জন্য, তারপরে ফিচার এর জন্য বিসি একবার করছি, কারণ কি, এর জন্য যেহেতু এই জন্য বিসি থাকবে। বিসিটা 4টাই বের করবো। কিভাবে করছো? বিসিটা কি, সম্পূর্ণটা 3টা থেকে ওই 2টা বাদ। সম্পূর্ণটা থেকে বিসি বাদ দিব। আমি যে কি বলছি, যেটা চাবে সেটা বাদ দিবা, লাস্টে সেটা বিয়োগ দিবা। হুম, দেখো যেটা চাই সেটা বিয়োগ কিন্তু এটা থাকবে। কিন্তু সম্পূর্ণটার থেকে বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা কারণ খেয়াল এখানে রাখবে। 2টা ফিচার আছে, এই জন্য 3টার থেকে 2টা বাদ। আর যদি আর সি ওইটা থাকে হলো তাহলে হচ্ছে এসি থেকে বাদ। ওইটা যার সাথে হবে তার সাথে ওইটা বাদ।
হ্যাঁ, কম্বিনেশনে যারা থাকবে এর সাথে সি, সি তো আছে, সি তো তুমি এখানে আউট করতে পারবে না, এ সি থেকে তুমি সি বাদ দিবা। তাইলে এরকম এটা বিসি থেকে সি কেন বাদ দিলাম না? কোনটার থেকে? এটার থেকে? এটা বিসি তিনটা, থেকে এটা তিনটার জন্যই থাকবে, তোমার না না তিনটার ফর ক্ষেত্রে। সি দিয়ে লিখছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেছি 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 বুঝছি বুঝছো? বুঝছি বুঝছি। এর এই যে জন্য এর করতেছি জন্য, এই এই জন্য কারণে এসি এর দিচ্ছি। জন্য তোমার ওইটা তো থাকবেই। বুঝছি। এই যে ফাঁকা সেটের জন্য এর থেকে ফাঁকা সেট বিয়োগ, ঠিক আছে? হুম তো এইভাবে তুমি ওটা করলা, ফিচার এর জন্য করলা। এবার কি মার্জিনাল কন্ট্রিবিউশন, মার্জিনাল কন্ট্রিবিউশন গুলো আমরা আহ ও আচ্ছা আচ্ছা, এরপরে মার্জিনাল কন্ট্রিবিউশন আমরা কেমনে করি, এই সূত্র অনুযায়ী করি। আমি আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে করতেছি, কিন্তু এটা তো আগেরটাতে কিন্তু একসাথে করছিলাম, খেয়াল রাখি ওই জিনিসটা। এবার কিন্তু মার্জিনাল কন্ট্রিবিউশন আলাদা ভাবে করতেছি, ওয়েটটা আলাদা ওইটা ভাবে, আলাদা। কিন্তু আগের ম্যাটটাতে একসাথে করছিলাম ছোট দেখে। তো আবার আমরা মার্জিনাল কন্ট্রিবিউশন পর বির জন্য করতেছি। একটু আগে কিসের জন্য করলাম, একটু আগে করলাম এর জন্য। আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করতেছি, কিন্তু এবারে জিনিসটা বোঝো কিন্তু সবাই। হুম হ্যাঁ, তো আবার আমরা সির জন্য করছি, সির জন্য মার্জিনাল কন্ট্রিবিউশন হয়েছে এগুলা এত দূর, ঠিক আছে? হুম এখন আলটিমেটলি সাব ভ্যালুকে আমরা ক্যালকুলেশন করতে হয়, আমরা সবগুলাই যোগ করে তিনটা। আমরা ওয়েটের সাথে মার্জিনাল কন্ট্রিবিউশন গুণ দেই, তারপরে যোগ দেই। হুম, তাহলে ওয়েট 1/6 কেমনে আসছে? 1/6 এই জন্যই আসছে, যেহেতু তোমার ফিচার তিনটা, তাহলে 3 কে যদি ফ্যাক্টোরিয়াল করো কি আসে? 6 আসে। 6 আসে। এটার ক্ষেত্রে ফিচার কি ছিল? সরি, এই যে এখানে এখানে এই যে এই যে এখানে 5 1/3 কেন হইলো? ওয়ান ফাঁক বাই আছে। সিক্স কেন হইলো? 1/6 কেন হইলো? এখানে 1/3 কেন হইলো? 1/3 হইছে এই কারণে, এখানে 2 ছিল আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল ছিল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 আর 6, মানে 2/6 করলে কাটাকাটি করলে 1/3 আসে। তো আমি ভেঙে ভেঙে বারবার ওই কথাগুলো লিখি নাই, আমি ডাইরেক্ট লিখছি। জিনিসটা কি বুঝছো? হুম হুম আমি কাটা দিয়ে দিয়ে লিখি নাই, একবার এখানে করে আবার কাটা দিব, ওটা ওটা করে নি, না করে ডাইরেক্ট লিখছি 1/3, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মানে এখানে কেন 2 হতো, এটা কেন 2 হতো? 2 হতো এই কারণে, এটা তো ডাবল ফিচার ছিল। হ্যাঁ, নাম্বার অফ ফিচার্স এস এর মান 2 2। ভাগ, হ্যাঁ, সেই জন্য এখানে 2/6 হইতো। তো 2/6 মানে 6 ফ্যাক্টোরিয়াল হইতো, তো 2/6 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1/3, শর্টকাটে লিখে দিছে। হুম তো আশা করি সাব ভ্যালু ক্যালকুলেশন তোমরা করতে পারলা এর জন্য, বির জন্য, সির জন্য, ঠিক আছে? হুম এখন দেখো সর্বোচ্চ কি, সর্বোচ্চ কিন্তু বি, বি হচ্ছে লার্জেস্ট। ঠিক একইভাবে চেক করতে পারবা, এই যে চেক করলা, ফিচার এ ফাঁকা, ফিচার বি ফাঁকা সেট, আচ্ছা এটা বুঝছি, বুঝলাম। ফাঁকা সেট আর সি, ঠিক আছে? তো এইভাবে তুমি দেখলা যে তোমার আসলে ম্যাথটা ঠিক আছে। আলটিমেটলি লার্জেস্ট ভ্যালু হচ্ছে 90, তার মানে এই ফিচারটার জন্য আমাদের লোনটা অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে, যেটা কোশ্চেনে যাবে তাই। এখন লাস্ট টপিক কিউ লার্নিং। কিউ লার্নিং এর হচ্ছে স্টেপ জানতে হবে এবং ম্যাথ জানতে হবে, এবং আরেকটা টপিক কিউ লার্নিং আর একটা পার্ট হচ্ছে ডিপ কিউ লার্নিং। ডিপ কিউ লার্নিং জাস্ট স্টেপ জানতে হবে তুমি। আমার এই নোটে হচ্ছে ডিপ কিউ লার্নিং এর স্টেপ গুলো সুন্দর মতো লেখা আছে, ওটা পড়ে নিবা, আমি জাস্ট কিউ লার্নিংটা এখন শেখাই দেবো, ঠিক আছে? হুম হুম তো কিউ লার্নিং জিনিসটা কি? কিউ লার্নিং জিনিসটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। আমরা এনএন যখন পড়তাম, নিউরাল নেটওয়ার্ক যখন পড়তাম, তখন রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে কি বুঝতাম? যে আগে যে কাজটা করে ওটার আলোকে পরের কাজটা করে, বা আগের এক্সপিরিয়েন্স থেকে পরের এক্সপিরিয়েন্সে যায়, বা পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা সামনে অগ্রসর হই, এটাকে হুম রিইনফোর্সমেন্ট লার্নিং বলা হয়। তো সেই কনসেপ্টটা এখানে কিউ লার্নিং এ ব্যবহার হয়েছে, মানে কিউ লার্নিং মূলত ওই রিইনফোর্সমেন্ট লার্নিং। তো কি করছে এখানে, এজেন্ট হচ্ছে স্টেট থেকে একটা জ্ঞান নিছে বা হুম একটা শিক্ষা নিছে, বা সে ওইখান থেকে বুঝছে আসলে ফলাফল, বা পেনাল্টি পাইছে অথবা রিওয়ার্ড পাইছে, সেখান থেকে সে এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করছে। পরবর্তীতে অ্যাপ্লাই করে সে আবার, দেখো, রিওয়ার্ড পাইছে, রিওয়ার্ড পেয়ে সে আবার এজেন্টে গিয়ে সে আবার অ্যাপ্লাই করবে, আবার সে এনভায়রনমেন্টে যাবে, সে আবার একটা রিওয়ার্ড পাবে, ধরো পজিটিভ রিওয়ার্ড। মানে এটা জিনিসটা কেমন, তুমি আচ্ছা যখন গেম, বুঝতে পারছি। ওই যে আমাদের বলছিল যে কোনো একটা টাস্ক করলে তাকে পয়েন্ট দিলাম, ওটা হচ্ছে রিওয়ার্ড। হ্যাঁ, বা যদি তুমি গেমের কথা চিন্তা বা করো, ভুল কাজ করলে দেখা যাচ্ছে মাইনাস করে দিলাম, এটাই। মাইনাস করে দিই, হ্যাঁ। যদি গেমের কথা চিন্তা করো, সবাই এই গেমটা বুঝবা। গেমের ক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন অবস্টাকলে গিয়ে বাধা খাই, তখন কি হয়? তখন আমরা
গেমটা শেষ হয়ে যায় বা আমরা ধরা খাই কিংবা আমাদের একটা লাইফ চলে যায় কিংবা মাইনাস পয়েন্ট পাই, এরকম হয় না? হুম। তো তারপরে তুমি কি করো? তারপরে কি তুমি পরের বারও কি তুমি আবার ওই অবস্টাকেলটাতে যাবা, নাকি তুমি কি বলে ওইটাকে হয় এড়িয়ে যাবো না পার করে যাবো এরকম। অন্য কোনো রাস্তা খুঁজবা না? হুম। এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তুমি আগের থেকে শিক্ষা নিয়ে পরে সেই শিক্ষাটা কাজে লাগাইলা। হুম। তো এটা হচ্ছে সুন্দর মতো স্টেপ গুলো এখানে লেখা আছে। আমি স্টেপ আর না বলি, আমি ডিরেক্ট ম্যাথ বলি, তোমরা স্টেপ গুলো সেই ম্যাথের আলোকে মিলাই নিবা পরে, ঠিক আছে? হুম। তো রিইনফোর্সমেন্ট লার্নিং বা কিউ লার্নিং এ আমাদের তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হয়। প্রথমে হচ্ছে বেলম্যান ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের টার্গেট কিউ বের করতে হয় বেলম্যান ইকুয়েশন ইউজ করে। আর প্লাস, এটা গামা কিন্তু, হ্যাঁ এটা গামা, গামা ইন্টু ম্যাক্স ইন্টু কিউ এর ক্ষেত্রে, মানে আমাদের যে কিউ টেবিলটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে এস আর এ। এই জিনিসগুলো কি আমি পরে বুঝাচ্ছি, ম্যাথ যখন করবো তখন বুঝাচ্ছি। জাস্ট আমি বললাম তোমাকে টার্গেট কিউ প্রথম স্টেপে বের করতে হয়, দেন তোমাকে কি বের করতে হয়, টিডি বের করতে হয়, মানে ইরর বের করতে হয়, ডিটারমাইন দা টেম্পোরাল ইরর ডিফারেন্স, এটা বের করতে হয়। কেমনে বের করি? এই সূত্র দিয়ে বের করি। তারপরে থার্ড স্টেপে কি করতে হয়, আপডেট করতে হয়, কিউ টেবিলটা আপডেট করতে হয়। আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে কিউ টেবিল একটা দিবে, সেখান থেকে আপডেট করতে হবে আমাদেরকে কিউ টেবিল। এটাই হচ্ছে কিউ লার্নিং এর একটা ম্যাথ বলা যায়। হুম। লাস্টে আপডেট করতে হয়, আপডেটের ফর্মুলা হচ্ছে এটা। তো এই জিনিসগুলো অ্যালগরিদম আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো এখন কোশ্চেন আমি ম্যাথ দেখাচ্ছি একটা, ঠিক আছে? আচ্ছা। এগুলো পড়ে নিবা সবাই, রিইনফোর্সমেন্ট লার্নিং কেমনে হয় সব পড়ে নিবা। তো প্রথমে এই জিনিসটা একটু বোঝো, এইদিকে রো বরাবর দেখো, তাকায় দেখো স্টেট লেখা আছে। তো একটা জিনিস মাথায় রাখবো সবসময়, রো বরাবর কিন্তু আমাদের স্টেট থাকবে, আর এই পাশে দেখো কলাম বরাবর কিউ এর ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে? হুম। তো এই জিনিসটার আলোকে আমরা ভিতরের এই জিনিসটা লিখলাম। কেমনে লিখলাম দেখো, এস ওয়ান এর সাথে কিন্তু আমরা এ ওয়ান হয়, এই যে এস ওয়ান এর সাথে ওয়ান এই পাশে, তারপরে এস ওয়ান এর সাথে এ টু হয়, এটা এইভাবে লিখছি, এইভাবে আমরা লাস্ট পর্যন্ত লিখছি, ঠিক আছে? হুম। এরপরে আমরা প্রশ্নে আসি। প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস জানা খুবই জরুরি, সেটা হচ্ছে গ্রিড ওয়াল। গ্রিড ওয়ার্ড মানে কি? গ্রিড ওয়ার্ড মানে হচ্ছে এইরকম একটা কম্বিনেশন তোমার কোশ্চেনে দিয়ে রাখবে। তুমি যদি ইনিশিয়াল অবস্থায় নেগেটিভ পেনাল্টি পাও, তুমি ডানে যদি যাও মানে রাইটে যাও তাও নেগেটিভ পাবা, তুমি যদি তারপরে ডানে যাও তাও নেগেটিভ পাবা, নিচে গেলেও নেগেটিভ পাবা, তার নিচে গেলেও অবস্টাকল পাবা, মানে 10 নম্বর খাটা। তুমি যদি তারপরে ডানে যাও তাহলে কিন্তু তুমি ফাইনাল আলটিমেট গোলে পৌঁছে যাবা, 10 পয়েন্ট তুমি অর্জন করবা। হুম। তো তোমাকে গ্রিড ওয়ালের ক্ষেত্রে এখানে 9 দিয়ে দিয়েছে না, এখানে 9টা না, 1 2 3 4 5 6 7 8 9, তোমাকে কিন্তু একাধিক এর বেশিও দিতে পারে। তো তোমাকে কয়টা দিল সেটা তুমি এখান থেকে দেখতেছো। তো এই জিনিসটা আবার আমি এখানে এইভাবে লিখছি, দেখো জিনিসটাকে বুঝতে পারো? হ্যাঁ, ওটাই আমি কিন্তু এখানে লিখছি এস বড় ওয়ান করে এস লিখছো, জাস্ট 3 এস নাম্বারিং 4 করে এস দিছো। 5 নাম্বারিং করে করে দিছি। কেন নাম্বারিং করে করে দিছি? কারণ এস কোথা থেকে আসলে তোমরা পরে বুঝবা না, এই জন্য এটা আইডেন্টিফিকেশন করে দিছি যেন তোমরা পরে বোঝো। হুম। তাহলে তুমি এখন বলো, এখানে যে আমি এস ওয়ান এর এখানে যে লিখছি, তাহলে তুমি আমাকে বলো এই জায়গার মানটা কি, এটাকে কি দিয়ে আইডেন্টিফাই করা হয়? S8 লেখা আছে। এই S8। তো এই জিনিসটা একটু বোঝার ছিল, তো এটা আমি একটু বোঝাই দিলাম। এবার এই সিয়াম আরেকটু বুঝায় দাও তো, আমার আটকায় গেছিল। শর্টকাটে আমি বলি, এই একদম টেবিলটা দেয়া থাকবে, ঠিক আছে? এই হ্যাঁ টেবিলটা হ্যাঁ দেয়া বল। আছে, এই টেবিলে তুমি দেখবা রিওয়ার্ড কি। এখানে দেখো তুমি রিওয়ার্ড পাইছো -1, গেমে এখানে রিওয়ার্ড কি পাইছো -1। এই পজিশনটাকে কি বলে? এই একটা পজিশনটাকে কপি S6 প্লাস বলে। হ্যাঁ ঠিক আছে, S6। যদি পজিশন না দেয়, এখানে যদি আলটিমেট পজিশন উল্লেখ না করে, তাহলে পজিশন এটা ভেবে নিবা, ধরে নিবা। আর যদি উল্লেখ করে তাহলে কোনো সমস্যা নেই। এখন তুমি ম্যাথে আসো। ম্যাথের ক্ষেত্রে কি দিছে? আমি কি বলছিলাম, এটা স্টেটের ভ্যালু, রো বরাবর স্টেটের ভ্যালু, হ্যাঁ ঠিক আছে। কলাম বরাবর কিউ এর ভ্যালু। হুম। এখানে তোমাকে বলে দিছে যে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন, ঠিক আছে? এটা বলে না দিয়ে তোমাকে কিন্তু এখানে Q1 এর ভ্যালু দিতে পারে। ধরো A1 লিখছে, এটা A2 লিখছে, এটা A3 লিখছে, বা তোমাকে যা Q1 খুশি, Q2 Q3 Q3 এরকম। হ্যাঁ তোমাকে হুম। যেমনি দিবে সে তেমনি তোমাকে আসলে বুঝতে হবে জিনিসটা প্রশ্নে। এখন তুমি একটা জিনিস দেখো, আমরা এখানে -0.5টাকে কি বলতে পারি? আমরা এটাকে কি S1 বলতে পারি না?
হ্যাঁ বলতে পারবো। তাহলে এই অনুযায়ী আমরা পজিশন গুলোকে বলতে পারি। তো এরপরে তুমি আসো নিচে সূত্রে আমরা প্রথমে কি বের করতাম, দেখো আমরা কি বের করতাম, অ্যালগরিদমটার দিকে একটু তাকাও। প্রথমে আমরা বের করতাম টার্গেট কিউ, মানে আমাদের আলটিমেটলি টার্গেটটা কি এটা আমরা আগে বের করতাম। তো এখানে টার্গেট কি, সবাই একটা জিনিস মনে রাখবা, প্রথমে রাইট থেকে যাইতে হবে, হইলেও টার্গেট দিয়ে করা। লেফট থেকে না। কারণ কি, লেফট হচ্ছে ওয়াল বরাবর আছে, এটা ওয়াল, লেফট থেকে গেলে হবে না জিনিসটা, এই জন্য রাইট থেকে আসবা। সবাই প্রথমে রাইট থেকে শুরু করবা, ঠিক আচ্ছা আছে? এই সবটা বানালে কি করে? লেফট কেন আচ্ছা, আপ ডাউন। এটা তো এইখানে তো দেওয়াই আছে। রাইট আমরা বুঝতেছি তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমরা রাইট বুঝতেছি, যদি ধরো ABCD দেয়া থাকে বা Q1 Q2 Q3 Q4 দেয়া থাকে, তখন আমরা কিভাবে বুঝবো যে তুমি এটা কোনটা থেকে রাইট? ধরবা, এটা থেকে ধরবা, কারণ কি লজিকটা মানে কেমন? সেকেন্ডটা হ্যাঁ, সেকেন্ডটা থেকে ধরবো তাই তো? কারণ যদি তুমি লেফট ধরো তাহলে কি সমস্যা হবে জানো, তুমি এদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না। বুঝতে পারছি যে মিডল পজিশন আসবে যদি হ্যাঁ, মাঝখানে নেই যদি তাই রাইট তো? ধরি তাহলে দেখো ডানেও যাইতে পারি, বামেও যাইতে পারি, নিচেও যাইতে পারি, বেশি হইলো না? হুম। হুম, তো রাইটটা ধরো। বুঝছি। আর গামার মান, গামা কি ডিসকাউন্ট ফ্যাক্টর, এটার মান 0.1 দেওয়া থাকবে, হুম ঠিক আছে? আর লার্নিং রেট হচ্ছে 5, লার্নিং রেট কই, লার্নিং রেটের মানও দেওয়া থাকবে, এই যে পরের ক্ষেত্রে কিন্তু লার্নিং রেট লাগবে, এই যে লার্নিং রেট আলফা, এটার মানে কিন্তু 0.15 দেওয়া আছে, হুম। না থাকলে ধরে নিবা 0.1, ঠিক আছে? ডিসকাউন্ট ফ্যাক্টর আর লার্নিং রেট দেওয়া থাকবে, এটা কিন্তু নিয়ে পে রাখে আমাকে। বুঝছি। এখন আমি প্রথমে কি করতাম, আচ্ছা এই যে ভিতরে এই যে 0.5 হয়ে গেল। একটু দাঁড়াও, আমি প্রথমে কি করতাম সেটা একটু বলে নিই। আমি প্রথমে টার্গেট কিউটা আইডেন্টিফাই করতাম। হ্যাঁ, এখন শোয়েব কি বলতেছো সেটা এখন বলো। এই যে তুমি লেফট রাইট আপ ডাউন এটা লিখলা, এই নেগেটিভ যে ভ্যালুগুলো বসাইলা, নেগেটিভ পজিটিভ ভ্যালু এইগুলা পাইলা কিভাবে? এই যে এইগুলা না, বাম পাশে। কোথায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা এই সবটা। এই টেবিলটা তো তোমার দেওয়া আছে, এটাই তো কিউ আচ্ছা টেবিল, এটাকে তো আচ্ছা তুমি আপডেট করবা, বারবার এটাকে আপডেট করবা, এখানে আপডেট করে আচ্ছা এটার একটা আচ্ছা মান পাবা, এটা আপডেট করলে এটার একটা মান পাবা, এইভাবে আপডেট করবা। এবং অপটিমাল সলিউশন লাগবে তোমার, অপটিমাল সলিউশন লাগবে, মানে হাইয়েস্ট ভ্যালু। বুঝছি। আর এই টেবিলটা দেওয়া আছে, সো এটার আলোকে করতেছো। সো কিউ টেবিল আমরা কেমনে করতেছি, দেখো S1 কমা দিয়ে দেখছি, আমি গেছি হচ্ছে রাইটে, S1 থেকে আমরা রাইটে গেলাম, অবজার্ভ, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, হুম। ঠিক আছে? আর এটা কি, এটা ওল্ড ভ্যালু বা এটা গিভেন ভ্যালু, বা এটাকে আরো কি বলা যায়, এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে? আচ্ছা আমরা আশা করি এমন, কিন্তু অবজার্ভ করতেছি এমন, -0.85, এটা আমরা অবজার্ভ করে পাচ্ছি, কিন্তু আমরা আশা করছিলাম 1, অবজার্ভ করে পাইলাম এটা। এই জন্যই আমাদের কিউ টেবিল আপডেট করতে হবে, এই যে আপডেট, ঠিক আছে? আপডেট করে 0.815 পাইছি, এটা আমরা এই জায়গায় গিয়ে বসাবো, বুঝলা? আর কিউ S1 এর মান হচ্ছে ভিতরে যেটা পাইছি ওইটা। হ্যাঁ, S1 মানে এই যে যে তুমি ওটা যাচ্ছি আমি স্টেপটা, জিনিসটা কি বুঝলা কিনা, হ্যাঁ কিভাবে কিউ বুঝতে টেবিল পারছি। আপডেট করতে সেটা বুঝলা কিনা? এখন আমি S1 থেকে তো আমি S2 তে গেছিলাম, তাই কি না? এটা হুম S2 না? হুম তো আমি S2 তে গেছি, সুন্দর মতো সেটাই তো লিখলাম যে আমি S2 তে গেলাম, এই যে S2 হুম। সেটা লিখছি, প্লাস দিছি। এখন আমি গামা ইন্টু ম্যাক্স কিউ S2 কমা এ বার লিখছি, এটা কোথা থেকে আসলো? চিন্তার কিছু নয়, এটা একটা সূত্র, মানে তোমার কিউ ভ্যালু যে তুমি ফাইন্ড করবা, এই যে টার্গেট কিউ যে ফাইন্ড করবা, এটা সূত্রটাই হচ্ছে এরকম, এই যে বেলম্যান ইকুয়েশন ইউজ করে এই সূত্রটা হুম ইউজ করি। সূত্র তুমি মুখস্থ করবা হিসাব বরাবর, সেই সূত্রটাই আমরা এখানে লিখলাম। এখানে দেখো কি আছে, এখানে এ আছে, কিন্তু এখানে আমরা S2 কেন লিখলাম? এই কারণে লিখলাম কারণ আমরা S1 থেকে তো S2 তে আসছি, এটা S2 না? আচ্ছা এটা তো আমাকে একটা S2, জিনিস বোঝাও তো, তোমার ডান পাশের যে ছকগুলা করে রাখছো, ডান পাশে না, একটু উপরে যে ছকটা করে রাখছো, এই সবটা। আমরা আমরা কি এখানকার S2 নিব, নাকি হচ্ছে দেখো এই যে ছক দেওয়া আছে বাম পাশে কিউ এর ভ্যালু S1 S2 S6, এই S2 নিব? মানে এখানকার S2 টা কোন জায়গায় নিতে চাচ্ছ, এই জায়গাতে নিতে চাচ্ছ?
এখানে এখানে না, এটার বদলে ROP-S1 বুঝলাম। ROP-S1 মানে কোনটা? 0.15 আর নাকি? S1 কোথায় পাইলে তুমি? S1 তো লেখি নাই, এই যে S2 তো এটা। আচ্ছা, এই S2টা কোনটা? হ্যাঁ, সেটাই আমি বলতেছি তোমাকে, এই যে দেখো -1 লিখছে এখানে। আচ্ছা, মানে এটা হচ্ছে তোমার বানানো ছকের S2। না না, এটা তো আমাদের তো এই টেবিলে দেওয়া আছে রিওয়ার্ড রিওয়ার্ড। তুমি যখন রাইটে আচ্ছা, গেলা, রাইটে যখন শিফট যখন 2 ঘর গেলা বা রাইটে গেলা বা S2 তে যখন গেলা, এটা তো হুম। S2, তুমি কি রিওয়ার্ড পাইছো? আচ্ছা, -1 তাহলে তুমি ডাউনের ক্ষেত্রে কোনটা ধরবা? মনে করো S1 থেকে ডাউনে গেলাম, ওটা কি S4 ধরতা? এই যে এটা হচ্ছে রাইট, এখন তুমি বলতেছো ডাউনে যাবা, তাহলে হ্যাঁ, S2 থেকে একদম ডান দিকের 1.3। হ্যাঁ, সাপোজ হ্যাঁ, এটা নিলাম, তখন তুমি S কত ধরতা? সাপোজ এটার ক্ষেত্রে, তাই তো? হুম। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখো কি দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে, এখানে তো আমাদের এই টেবিলে তো আমাদের -1 মানে 4টা পর্যন্ত তো দেওয়াই নাই, তা আমি হুম। কেন এটাতে যাব? 4টা পর্যন্ত তো এখানে দেয়াই নেই, তা আমি যাবো কেন 4টা পর্যন্ত? এখানে তো 3টা পর্যন্ত দেয়া আছে। আচ্ছা, তুমি এই ডাউনে তো তোমার যাওয়ারই দরকার নেই এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে শিফট 2 ঘর, শিফট না, মানে S1 থেকে রাইটে গেলাম 2 ঘর, S2 তে গিয়ে পৌঁছাইলাম, এই পজিশনটা হচ্ছে S2। হুম। এখন এখানে আমাদের S2 এর ভ্যালু হচ্ছে -1, -1টা লিখলাম। হুম। কিন্তু এই -1টা যে আমরা লিখলাম, এই যে গুণ করে যে এই মানটা পাইলাম, এই ভ্যালুটা তো অবজার্ভ ভ্যালু, কিন্তু বাস্তবে কি ভ্যালু ছিল? রিয়েল ভ্যালুটা কি ছিল? ওল্ড ওয়ান। ভ্যালুটা কি ছিল? 1 ছিল। হুম। এখন তোমার কথা হলো এই 1টাই তো এখানে লিখতে পারতাম, হ্যাঁ। এই 1টা তো এখানে লিখি নাই, এই জন্যই তো রিওয়ার্ড থেকে মানটা লিখছি এখানে। আচ্ছা, এই জন্যই তো এটা অবজার্ভ ভ্যালু, রিয়েল ভ্যালু না। রিয়েল ভ্যালু তো এটা। বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, এবার গামার মান 0.1 দেওয়া আছে ইন্টু ম্যাক্স কিউ S2, এ বার। এটার মানে কি? এটার মানে কি? এখন বলতেছে তুমি যে S2 এর মানটা পাইলা, S2 এর মানটা কি? এখানে S2 এর মানটা কি 1 না? হুম। এখানে যদি S2 এর মানটা 1 হয়, তুমি যদি কই গেল, এই যে এটা হচ্ছে A1, হচ্ছে A2, এটা হচ্ছে A3, এভাবে এটা তো A4 পর্যন্ত, তাই না? হুম। A4 পর্যন্ত গেল। এখন তোমাকে বলতেছে যে তুমি S2 আর এ বারের মধ্যে তুমি হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা নিবা, ম্যাক্স ভ্যালুটা নিবা। আচ্ছা, এখন এবার বলতে কি বোঝাচ্ছে? তুমি এবার বলতে কি বুঝতেছো? এবার বলতে কিন্তু এই যে এটা এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, মানে এগুলোই তো এটা A1, এটা A2, এটা A3, এটা A4, এটাই তো লাইন, তাই না? হুম। তুমি যদি এখানে এ বার না দিয়ে এ দিতা, কোনো তো সমস্যা ছিল না। বোঝার ক্ষেত্রে আমি এ দিলে সমস্যা কি? সমস্যা নাই। তো তুমি এই দুটার মধ্যে হাইয়েস্ট ভ্যালু নিবা, ঠিক আছে? আচ্ছা। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি যখন রাইটে গেলা, রাইটে গিয়ে তুমি কোন কোন ইয়াতে গেছো? তুমি S2 তে গেছো। হুম। তুমি S2 তে তো গেছো। S2 মানে কি? S2 মানে হচ্ছে স্টেপ, এই যে এটা দেখো, বাম দিকে কি ছিল? স্টেপ 2, হুম। এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, এভাবে তো ছিল। হুম। তো তুমি স্টেপ 2 তে গেছো, এই জিনিসটা মনে রাখবা। তুমি কিন্তু S1 থেকে S2 তে গেছো। এবার কনফিউশনে পড়ো না, এই জায়গাটা কিন্তু অন্যরকম। তুমি কিন্তু আর S1 এ নাই, তুমি কিন্তু S1 এর পরে S2 তে গেছো, এরপরে হয়তো তুমি S2 থেকে 6 এ যাবা। জিনিসগুলো কিন্তু এইভাবে যায়। জাস্ট এটা বলো, আমরা কোনটার সাথে কোনটাকে মিলাচ্ছি, এটা বলো। এখন তুমি কোনটার সাথে কোনটাকে মিলাচ্ছ? তুমি হ্যাঁ। যখন S2 থেকে এতে গেলা, তার মানে কি S2 থেকে তুমি এতে যাচ্ছ, কিলা কোথায়? এখানে ছিলা, হুম। তুমি এই ঘর, এই ঘর। আচ্ছা, তুমি S2 থেকে এতে গেলা, আচ্ছা। এই ঘরের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা দেখো? 1.5। 1.5, এই যে ম্যাক্স ভ্যালু 1.5। আচ্ছা। পরেরটার ক্ষেত্রে আমরা আশা করি ক্লিয়ার হবো, এর পরের ইটারেশনটা যখন দেখবো সেটার ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হবো, ঠিক আছে? হ্যাঁ, এটা মনে করো যে তুমি পাইলা 0.185। সেম নাম দেওয়াতে ঝামেলাটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো বলতেছিলাম কি, দেখো দিস ইজ দ্য অবজার্ভ ভ্যালু, বাট কিউ টেবিলে S1 রাইট ভ্যালু আছে হচ্ছে 1, এই যে আছে হচ্ছে 1। ইট ইজ টেম্পোরাল ডিফারেন্স ইরর। তাহলে কি হলো? এটা অমিল, তার মানে এটা ইরর। তো টেম্পোরাল ডিফারেন্সটাকে আমাদের এখন বের করতে হবে। তো সেটা সূত্র কি ছিল?
তো 5 S1 যেহেতু S1 স্টেট, S1 থেকে রাইটে গেছি, এই যে রাইটে গেছি, সেটা অবজার্ভ করছি, অবজার্ভ করে ভ্যালু পাইছি -0.85 মাইনাস হুম S1 রাইট থেকে আমরা এক্সপেক্টেড, বা এখানে আমি ওল্ড লিখতে পারতাম বা অরিজিনাল লিখতে পারতাম, ওল্ড অরিজিনাল এক্সপেক্টেড যা খুশি লিখতে পারো, লিখতে আচ্ছা পারতাম না? হুম সেটার মান কত ছিল? 1, এই জন্য 1 বাদ দেওয়া হয়েছে। মানে অবজার্ভ থেকে ওল্ড বা এক্সপেক্টেড বা হচ্ছে অরিজিনালটা বাদ দিলাম, তাহলে ইরর পাইলাম। হুম তো দেখো ইরর -1.85 পাইলাম, ঠিক আছে? হুম এখন 3 নম্বর স্টেপে কি ছিল? আমাদেরকে কিউ টেবিলটা আপডেট করতে হবে। এখন কিউ টেবিল আপডেটের সূত্র কি? S1 রাইট সমান সমান কিউ টেবিল আপডেটের সূত্রটা কি ছিল? আপডেটের সূত্র ছিল এরকম, এস S1 রাইট, মানে যেটা আমরা লিখতেছি ওইদিকে প্রথমের দিকে যেটা লিখছি সেই জিনিসটা কিন্তু থাকবেই, প্রত্যেকবারই থাকবে। এই যে এটা বের করছি না, এটা তো হ্যাঁ এটার ক্ষেত্রেও আছে, এটা এটার ক্ষেত্রেও আছে। এই যে এটা এটা মনে রাখার একটা টেকনিক, এটা দিয়ে প্লাস দিবা, এটা দিয়ে প্লাস, মানে এটা সূত্র, ঠিক আছে? এটা আমার বানানো না, এটা একটা সূত্র। আচ্ছা এইটা অনেকটা ওই যে আমরা পারসেপ্ট্রন করছি ওয়েট আপডেট ওই রকম হ্যাঁ হ্যাঁ, কাইন্ড ওইটা অফ আপডেট ওই জায়গা থেকে আসছে এগুলা। তারপর লার্নিং লার্নিং রেটটা প্লাস আকারে থাকে, এটা সূত্র, হ্যাঁ, প্লাস আকারে লার্নিং থাকে, রেট ইনটু 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 ইররটা। তো দেখো সুন্দর মতো তাকায় দেখো, তোমার এখানে সবগুলা মানে তুমি বের করছো, তুমি এই মানটা আগে বের করছো, এই মানটা দেওয়া আছে, এই মানটাও তুমি বের করছো, তো বসাও, কি কি পাই? 0.815। হুম তো এটাই তোমার হচ্ছে নেক্সট আপডেট কিভাবে ভ্যালু এখন এই জায়গায় হবে ওইটা, ঠিক আমরা আছে? কখন থামবো তাইলে? এখানে থামবো বলতে, যদি ম্যাম বলে যে আপনি এত বের করে দেখান বা এত পজিশন বা এতগুলো ইটারেশন করেন, কিংবা অপটিমাল বের করেন, হাইস্ট বের করেন, কোশ্চেনে যেভাবে যাবে আসলে সেই অনুযায়ী যাবো। আমাদের 2টা পর্যন্ত দেখাইছে ম্যাম, যে ক্লাসরুমে স্লাইড দিচ্ছে সেখানে 2টা পর্যন্ত দেখাইছে। হুম এখন বলতেছে কি, তারপরে এজেন্ট তো একটা শিক্ষা নিল, শিক্ষা নিয়ে কি করলো? আপডেট করলো কিউ টেবিল 0.815। এরপরে সে কি করলো? আবার সেকেন্ড যে স্টেট থেকে মানে S2 থেকে সে আবার S6 এ যাবে। কেমনে S6 এ যাবে? বা S2 থেকে আমরা কোথায় কোথায় যাইতে পারি, তুমি সেটা একটু তাকাও। এটা হচ্ছিল S2, বা এটা ছিল S2। আচ্ছা এই যে 0 পয়েন্ট ফাইনাল যেটা আসলো ঠিক আছে হ্যাঁ, ফাইনাল যেটা আসলো 0.815 এটা এখন আমরা কোথায় বসাবো? এই যে এই ঘরে বসাবা। S1 থেকে রাইট শিফট 2 ঘরে গিয়ে আমরা ওই মানটা মানে পাচ্ছিলাম। দেখলাম যে হচ্ছে এই ঘরটাতে আমার ভুল ক্যালকুলেশন হয়েছে, আমরা হ্যাঁ, আপডেট করে বসায় নিচের ঘরে এখন আমরা আছি 0.75 এ। এটাই হচ্ছে কিউ টেবিল একবার আপডেট করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আপডেট আছে, করে কি আপডেটেড টেবিলটা দেখাতে হবে? হ্যাঁ আপডেট টেবিলটা দেখাবা, ওটাই তো তোমার উত্তর। তোমাকে যদি কিউ টেবিল আপডেট 2বার করতে বলে, আচ্ছা 2বার করে উত্তর। এটা তো প্রথমবার ধরলাম, সেকেন্ড টাইম দেখি। এখন সেকেন্ডটা দেখো, তুমি বলতেছো যে এরকম যে তুমি এখন গেছো কোথায় টেবিলটা কই, এই যে তুমি এখন S2 তে গেছো, তাহলে S2 পরে তুমি যখন আপডেট করবা সেটা কিন্তু S6 এ যাবা আবার। হুম মানে দেখো সিকোয়েন্স, S2 S1 পরে S2, এখানে 3 দিলে কিন্তু 3 তে যাইতা, হুম জিনিসটা এরকম। যেহেতু 6 এ যাও এবার তুমি। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি 2 এর মধ্যে আসো। এখন তুমি কোথায় কোথায় যাইতে পারো? তুমি রাইটে যাইতে পারো, লেফটে যাইতে পারো, নিচে যাইতে পারো, তুমি কি উপরে যাইতে পারো? না তো তুমি 3 জায়গায় যাইতে পারো। তুমি যাবা কোথায়? তুমি যাবা হচ্ছে নিচে। কিভাবে নিচে? মানে কোনো ভ্যালু আর ক্যালকুলেশন তুমি করে কি? যদি নিচে যাও তাহলেই তো তুমি অপটিমাল সলিউশনটা পাও, আলটিমেটলি লাস্টে পৌঁছে যেতে পারো। তাহলে তো ডানে বামে যাওয়ার কোনো অপশন থাকলো না, সরাসরি তুমি নিচে। ডানে বামে সব জায়গায় যাওয়ার অপশন আছে, দেখো তুমি বামেও যাইতে পারো। না ফোর্সফুলি যখন আমি ডিসাইড করছি নিচেই যাব তাহলে তো অপশন থাকলো না। হ্যাঁ নিচে যাও, নিচে গেলে সুবিধা আছে আমাদের। আমরা S6 এ যে যাচ্ছি, S2 এর পরে S6 এ যাচ্ছি, তাহলে তো নিচেই গেলেই তো S6 এ পৌঁছাচ্ছি আমরা। হুম বুঝতে পারছো? হুম এদিকে গেলে তো S1 এ যাচ্ছ, আর এদিকে যাচ্ছ তুমি কি দূরেই বললাম থাকছো। কি বলবো, হ্যান্ড রেজ কর লাগে। কেউ কিছু কাজটা বলছো? হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা কন্টিনিউ করো। আচ্ছা কন্টিনিউ করতেছি, সময় এরপরে শেষ হচ্ছে, হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বলতে এখানে বলতেছিলাম যে 3 জায়গায় যেতে পারি, সেটা কি? সেটা হচ্ছে লেফট রাইট ডাউন। কেউ কি মেসেজ দিছে ওকে? না, আচ্ছা লেফট রাইট ডাউন, এই 3 জায়গায় যেতে পারি।
এখন আমি চুজ করলাম ডাউন অপটিমাল সলিউশন পাওয়ার জন্য। এখন এখানে বলতেছিল যে S6 নিচে গেলে হচ্ছে S6 আমরা স্টেটে যাই এবং রিসিভ রিওয়ার্ড -1 -1 কেমনে -1 এমনে হুম 6 নম্বরে। তো কই গেল, হ্যাঁ এই যে এটা লিখলাম। এখন কি করি আমরা, ওই যে কিউ এর ভ্যালুটা অবজার্ভ করি। অবজার্ভ কেমনে করি, এটা কেমনে লিখি, টেবিলের পজিশন লিখি -1, গামার মান কি দেওয়া আছে 0.1, ম্যাক্স কোনটা করি S6 এর সাথে করি। আচ্ছা এটা আর অফ S1 এটা হচ্ছে রিওয়ার্ড অফ S6 এ গেলে। আচ্ছা বুঝছি। হ্যাঁ রিওয়ার্ড, এটা রিওয়ার্ড। হুম আমরা হচ্ছে অবজার্ভ ভ্যালু বের করতেছি, আমরা তো রিয়েল ভ্যালু বের করতেছি না। রিয়েল ভ্যালু হলে রিয়েল ভ্যালু লিখতাম, এই যে রিয়েল ভ্যালু তখন লিখতাম। কই গেল, এটা হচ্ছে ওইটা না আসলে। মানে যদি রিয়েল হতো, কথার কথা আমি বলতেছি, হ্যাঁ তাহলে রিয়েল ভ্যালু লিখতাম। এটা তো রিয়েল না, এটা অবজার্ভ করতেছি আমরা। তো অবজার্ভের মান 0.1 -1 মাইনাস কি এটা 1, হ্যাঁ। তারপরে গামার ভ্যালু 0.1, তারপর ম্যাক্স আমরা করতেছি এক্সিস এর সাথে। তো এক্সিস কি বলতেছিলাম, এক্সিস বলতেছিলাম এটা, এই যে এই লাইন, এই লাইনে হাইয়েস্ট ভ্যালু কত 1.7, ম্যাক্স ভ্যালু হুম এই যে 1.7, ঠিক আছে। হুম তো এই মানটা পাইছি। এরপর ইরর বের করতে হয়। ইরর কেমনে বের করতে হয়, ইরর কেমনে প্রিভিয়াস যেটা ছিল অবজার্ভ, প্লাস হচ্ছে লার্নিং রেট ইনটু এরর। মানে অবজার্ভ এর সাথে এক্সপেক্টেড সেটা বিয়োগ দিলেই আমরা আচ্ছা এটা পাই। এররটা পাবো। হ্যাঁ এক্সপেক্টেড 1.5, হুম তাহলে বিয়োগ দিলেই তো আমরা এটা পাচ্ছি -2.33, হুম আগেরটার মতো, হুম এই যে আগেরটার মতো, এই যে এক্সপেক্টেড এখানে বাদ দিছি, হুম এই যে এরকম কাহিনীটা। তাহলে আমরা চলে গেলাম ইরর কই গেল, হ্যাঁ ইরর ফাইন্ড করলাম যে -2.33। এবার কি বলতেছিলাম যে টেবিলটাকে আমরা এবার আপডেট করব। তাহলে তুমি এখন S2 থেকে তো S6 এ যাচ্ছ, এখানে তো আর S1 লিখবা না। S1 তো ছিল প্রথম ইটারেশনে, এবার তো তুমি সেকেন্ডে আসো। হ্যাঁ মানে এখন কোন স্টেটে আছি প্লাস হচ্ছে না কমা দিয়ে হচ্ছে অ্যাকশন। হ্যাঁ এখন তুমি S2 থেকে ডাউনে এসেছো, ডাউনটা লিখছো, ঠিক আছে। হুম এক্সপেক্টেডটা এখানে লিখে রাখবে, মানে সূত্র, এখানে এক্সপেক্টেড এর ভ্যালু নিতে হয়, তার সাথে গুণন অবস্থায় থাকে লার্নিং রেট, তার সাথে হচ্ছে টেম্পোরারি ইররটা লিখতে হয়, সূত্র। হুম সো তুমি ওই কাজটা লিখছো, ওই জিনিসটা লিখছো। এটার মানটা 1.8 পাইছিলাম, এটার মান 0.1 ছিল, আর এইটার মান পাইছি হচ্ছে -2.38। সো আলটিমেটলি 1.267 পাইছি, হুম ঠিক আছে। সো কিউ টেবিলে এই মানটা পরে আপডেট করবা। তো তোমার এখানে বলতেছিলাম কি যে উই রিপিট দিস স্টেপস আনটিল উই রিসিভ ম্যাক্স রিওয়ার্ড, সর্বোচ্চ রিওয়ার্ড অর্জন করা পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করবো। কিন্তু প্রশ্নে যদি ম্যাম বলে দেয় কিউ টেবিল 2 বার আপডেট করো, 1 বার আপডেট করো, তো সেই অনুযায়ী করে ফেলবা, শেষ। আচ্ছা বুঝলাম। এই ম্যাথ কি এতটুকুই? হ্যাঁ আমরা 2টা স্টেপ দেখালাম, এই যেখানে আরেকটা ম্যাথ আছে এরকম। তো এবারটাও তোমরা স্টেট দেখো, এখানে সর্বোচ্চ 9টা থাকতে পারবে এরকম কিছু? স্টেট কয়টা থাকবে এটা তো কোনো ঠিক ঠিকানা নেই, স্টেটের কোনো ঠিক ঠিকানা আমার নেই। মনে হয় 9টাই থাকবে কারণ হচ্ছে রিওয়ার্ড টেবিল তো 9টা, স্টেট তো রিওয়ার্ড টেবিল তো এখানে 9টা। এটার সাথে কম্পেয়ার হ্যাঁ করলে থাকবে, এটার সাথে কম্পেয়ার করলে 9টাই থাকবে। বাট আমি এটার কথা বাদ দিয়ে বললাম আর কি, তুমি যে বললা যে মানে রিওয়ার্ড টেবিলও হয়তো বাড়াই দিতে পারে তখন। হ্যাঁ বুঝতে পারছি। এটা আমাদের ক্লাসে করাইছিল, সেদিকে এই ক্লাসটা আমি করি নাই, এই ক্লাসটা যারা যারা করছিল এটা হাতে তারা বুঝবা। তো ওই কাজটাই করছি, দেখো শিফট S1 থেকে আমরা 2 তে গেছি, রাইট, যে রাইট 1.2। এই সিয়াম আর কিছু আছে? না না না, শেষ, এই ঠিক আছে। পর্যন্তই। আরেকটা আছে হচ্ছে ডিপ ওই কিউ, এক্সাম্পলটা তোমরা দেখে এটা শিখে হচ্ছে নিবা, হ্যাঁ বানাইতে বললো। ওই এক্সাম্পলটা দেখে নিবা। আর এই যে ডিপ কিউ এর শুধু স্টেপ গুলো জানতে হবে, স্টেপ গুলো কেমনে কাজ করছে, যে ডিপ কিউ এর স্টেপ, এই যে স্টেপ, এগুলো সবাই করবা, বাস। তাহলেই সিলেবাস শেষ। মিডের অনেক ফাইনালের সিলেবাস ক্লাসে তো তো অনেক সিটি, আছে। সিটি ফাইনালি 70% 60% সিলেবাস হয়ে গেছে। হ্যাঁ অনেক বড়। আচ্ছা তাহলে রেকর্ডিং ক্লোজ দিলাম। এই রেকর্ডিং পাঠায়